ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমি জাস্ট আগের কথাটা আরেকবার রিপিট করি যে আমরা হচ্ছে লাস্ট দিন যে পর্যন্ত একটু দেখেছিলাম সেটা হচ্ছে পাওয়ার কিভাবে ক্যালকুলেট করা যায়। তো পাওয়ার ক্যালকুলেশনের ফর্মুলা আমরা বলেছিলাম হচ্ছে পি ইজ ইকুয়াল টু ভি আই, বাট সেটা সামনে হচ্ছে আমাদের একটা সাইন থাকবে, সেটা হচ্ছে প্লাস ভি আই অথবা হচ্ছে মাইনাস ভি আই। তো আমাদের হচ্ছে যে প্লাস ভিআই হবে না মাইনাস ভিআই হবে সেটা হচ্ছে আমরা যে কনভেনশন দিয়ে হচ্ছে এই জিনিসটা হচ্ছে বুঝি, সেই কনভেনশনটার নাম ছিল হচ্ছে প্যাসিভ সাইন কনভেনশন। তো প্যাসিভ সাইন কনভেনশন জিনিসটা কি, বললাম যে এটা হচ্ছে আমার একটা সার্কিট এলিমেন্ট। তো এইটা হচ্ছে ও দুইটা টার্মিনাল, যে এই পুরাটা হচ্ছে আমার একটা সার্কিট এলিমেন্ট। তো আমরা জানি দুইটা টার্মিনাল বা যে কোনো দুইটা পয়েন্টের মাঝে কি থাকতে পারে, ভোল্টেজ ডিফারেন্স থাকতে পারে। তো ভোল্টেজ ডিফারেন্স মানে একটা সাইড হচ্ছে আমার হাই ভোল্টেজ আর একটা সাইড হচ্ছে লো ভোল্টেজ। তো এখন আহ একটা জিনিস একটু মনে করাই দিই যে আমাদের হচ্ছে ভোল্টেজ কি হইতে পারে, প্লাস বা মাইনাস দুইটাই হইতে পারে। সেম ওয়েতে আমাদের যে ভোল্টেজ ডিফারেন্স সেটা পজিটিভ হইতে পারে অথবা নেগেটিভ হইতে পারে, এটা ডিপেন্ড করবে আমি কোন পয়েন্টের ভোল্টেজ থেকে কোন পয়েন্টের ভোল্টেজটা মাইনাস করতেছি তার উপর বেস করে। তো আমি যদি হাই ভোল্টেজের একটা পয়েন্ট থেকে লো ভোল্টেজের একটা পয়েন্টের ভোল্টেজটা হচ্ছে মাইনাস করি, তাহলে আমার সামেশনটা হচ্ছে, সরি, আমার ওই মাইনাসের যে রেজাল্টটা সেটা হচ্ছে পজিটিভ আসবে। তো এটা একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ধরেন আমার কাছে আজকে সামথিং অ্যামাউন্ট অফ টাকা আছে, ধরেন 500 টাকা আছে, আগামীকাল আমার কাছে 1000 টাকা আছে। তো আমি যদি এইভাবে করি যে 1000 - 500, বড়টা থেকে ছোটটা মাইনাস করলাম, তো আমার অ্যান্সারটা কি আসবে, প্লাস আসবে। ওকে, বাট আমি যদি ছোটটা থেকে বড়টা মাইনাস করতাম তাহলে কি আসতো, 500 - 1000 করলে অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ আসতো। তো আমরা যখন সার্কিটে বিভিন্ন প্রবলেমগুলো সলভ করব, অনেক সময় এরকম হতে পারে যে আমরা আগে থেকে জানবো না যে কোন পয়েন্টের ভোল্টেজ বেশি কোন পয়েন্টের ভোল্টেজ কম, মানে আমরা কোনটা থেকে কোনটা বিয়োগ করব এটা অনেক সময় আমরা আগে থেকে বুঝবো না। তো ইন দ্যাট কেসেস আমরা কি করি যে আচ্ছা ঠিক আছে, যে কোনো একটাকে আমরা হাই ভোল্টেজ ধরে নিই নিজেদের ইচ্ছা মতো, আর একটাকে আমরা হচ্ছে লো ভোল্টেজ ধরে নিই, অথবা হচ্ছে যিনি কোশ্চেন সেট করবেন উনি হয়তো বলে দিতে পারেন যে কোন একটা সাইড হচ্ছে এটাকে হাই ভোল্টেজ ধরবেন অন্যটাকে লো ভোল্টেজ ধরবেন। যেমন এখানে আমরা যে সার্কিট এলিমেন্টে যে এইটার দেখছিলাম, তো ধরে নিলাম যে এইটার হচ্ছে আমার এই যে এই সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ, তো হাই ভোল্টেজকে আমরা পজিটিভ দিয়ে বুঝাবো। আর এইখানে এই সাইডটা হচ্ছে আমার লো ভোল্টেজ, এটা হচ্ছে আমরা নেগেটিভ দিয়ে বুঝাবো। তো এটা হচ্ছে আমার ভোল্টেজের সাইন বা ভোল্টেজের পোলারিটি। আর এখানে শুধু ভি লেখা আছে, আরেকটা জিনিস আপনাদেরকে বলেছিলাম যেটা আমাদের মনে রাখতে হবে, যে আমি যদি শুধুমাত্র কোনো জায়গায় ভি লিখি, অন্য কোনো সাবস্ক্রিপ্ট বা অন্য কোনো কিছু স্পেশালি বলে না দেই, তাহলে আপনারা বুঝে নিবেন যে এটা আসলে ভোল্টেজ ডিফারেন্স মিন করছে। ওকে, তাহলে আমাদের আহ যেটা বলছিলাম যে হ্যাঁ, তাহলে আমাদের ধরেন যে এই সাইড এই পাশটা হচ্ছে আমার হাই ভোল্টেজ আর এই সাইডটা হচ্ছে লো ভোল্টেজ, মানে এই সাইডটা হচ্ছে আমার পজিটিভ, এই সাইডটা হচ্ছে নেগেটিভ। তো যদি কোনো এলিমেন্টের এমন হয় যে পজিটিভ দিয়ে কারেন্ট এন্টার করতেছে, মানে পজিটিভ দিয়ে কারেন্টের নেগেটিভের দিকে যাচ্ছে, বা আমরা মনে রাখার সুবিধার্থে শুধু এটাই মনে রাখবো, এখানে কারেন্টের ডিরেকশনটা একটু নোটিস করেন, যে কারেন্টটা এই এলিমেন্টের মধ্যে কোন দিক দিয়ে ঢুকতেছে, এই এলিমেন্টে কারেন্টটা পজিটিভ এন্ড দিয়ে ঢুকতেছে। তাহলে এই এলিমেন্টটা যখন আমি পাওয়ার ক্যালকুলেট করব, পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই তো করবোই, মানে এই এলিমেন্টের যে টার্মিনাল দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স তার সাথে কারেন্টের ভ্যালুটা আমি মাল্টিপ্লাই করবোই, বাট তার সামনে সাইনটা দিব হচ্ছে প্লাস। তাহলে যদি পজিটিভ দিয়ে কারেন্ট ঢোকে, ভোল্টেজের যেই সাইন আর কি, ভোল্টেজ ডিফারেন্সের যে সাইন সেটা যদি পজিটিভ দিয়ে কারেন্ট ঢোকে, তাহলে আমরা পাওয়ার ক্যালকুলেশনের সময় সামনের সাইনটা দিব হচ্ছে প্লাস। আর যদি এরকম হয় দেখেন যে এটা হচ্ছে আমার আরেকটা এলিমেন্ট, তার রাইট সাইডে এইটা হচ্ছে আমার আরেকটা এলিমেন্ট, এই এলিমেন্টের ধরেন এইটা একটা টার্মিনাল, এইটা একটা টার্মিনাল, দুই দুই টার্মিনাল আর কি। তো এখানেও দেখেন এই টার্মিনালটাকে হচ্ছে পজিটিভ ধরা হয়েছে, অথবা ধরেন কোশ্চেনে দেওয়া ছিল যে ওই টার্মিনালটাকে পজিটিভ ধরো, আর এই নিচের টার্মিনাল ধর নেগেটিভ। তো এইখানে যদি একটু কারেন্টের ডিরেকশনটা খেয়াল করেন, এখানে কারেন্টের ডিরেকশনটা কেমন দেখেন তো, কারেন্টটা যদি এইভাবে আঁকা, বাট আমরা হচ্ছে তাহলে কি বলতে পারি যে কারেন্টটা তাহলে কিভাবে যাচ্ছে, এইভাবে যাচ্ছে, এই এলিমেন্টের মধ্যে কারেন্ট এইভাবে যাচ্ছে। তাহলে যদি একটু খেয়াল করেন এই এলিমেন্টের মধ্যে কারেন্টটা কোন টার্মিনাল দিয়ে এন্টার করতেছে, নেগেটিভ টার্মিনাল দিয়ে এন্টার করতেছে। তাহলে যদি নেগেটিভ টার্মিনাল দিয়ে কারেন্ট এন্টার করে তাহলে আমরা পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই করবো, বাট তার সামনের যে সাইনটা থাকবে সেই সাইনটা হবে হচ্ছে মাইনাস। ওকে, পি ইজ ইকুয়াল ভি এর সামনের যে সাইনটা, এই সাইনটা দিব হচ্ছে আমরা মাইনাস।
তো এইটার আমরা হচ্ছে কিছু এক্সাম্পল প্রবলেম হচ্ছে দেখবো একটু পরেই। বাট সেই প্রবলেমগুলো সলভ করার জন্য আমাদের সার্কিট রিলেটেড আরো কিছু নলেজ একটু দরকার, সেটা আমরা দেখবো। আর আরেকটা জিনিস একটু ছোট করে মনে করে দিই, সেটা হচ্ছে যদি আমরা কমপ্লিট একটা সার্কিট দেখি, তো সেই সার্কিটে কি থাকবে, জাস্ট একটা এলিমেন্ট থাকবে না, তাই না, অনেকগুলো এলিমেন্ট থাকবে। তো কিছু এলিমেন্ট কি করবে, কিছু এলিমেন্ট হচ্ছে আমাদের এনার্জি সাপ্লাই দিবে, আর কিছু এলিমেন্ট হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করবে। তো এটারও একটা এক্সাম্পল মনে হয় দিয়েছিলাম, তাও একটু মনে করাই দিই। সেটা হচ্ছে ধরেন যে আমাদের বাসায় ধরেন কোন একটা বাল্ব জ্বলতেছে। তো বাল্বের ভিতরে আসলে কি হচ্ছে, ধরেন এটা হচ্ছে আমার একটা বাল্ব, এটা হচ্ছে বাল্ব, ওকে। তো বাল্বের সাথে কিন্তু এরকম অনেক ওয়্যার কানেক্টেড আছে। তো এই ওয়্যার গুলো হচ্ছে আবার আমার একটা সাপ্লাই লাইনের সাথে হচ্ছে ওয়্যার গুলা কানেক্টেড থাকে। তো এই সাপ্লাই লাইনটা হচ্ছে কি করে, আমাদের বাসা বাড়িতে যে বড় বড় যে ওয়্যার গুলো আসে, এই সাপ্লাই লাইন তার সাথে এই বাল্বের ওয়্যারটা কানেক্টেড। তো এই সাপ্লাই সাপ্লাই লাইনটা কি করে, বেসিক্যালি একটা ভোল্টেজ ডিফারেন্স সাপ্লাই দেয়। তো ভোল্টেজ ডিফারেন্স সাপ্লাই দিলে কি হয়, যে কোনো আহ, যে কোনো দুইটা টার্মিনালের মধ্যে যদি ভোল্টেজ ডিফারেন্স থাকে, তাহলে সেখান দিয়ে কি হয়, কারেন্ট যায়। তো ধরেন কথার কথা, যে আমাদের হচ্ছে এই বাল্বটা যখন হচ্ছে আমাদের যে বাল্বের যে সুইচটা আছে, সুইচটা যখন আমরা অন করে দিচ্ছি, সাপ্লাই লাইনের সাথে এই বাল্বটা কানেক্ট হয়ে যাচ্ছে, তখন বাল্বের ভিতর ধরেন এইভাবে কারেন্টটা যাচ্ছে। তো কারেন্ট যাওয়ার সময় কি হয়, আমরা মোটামুটি একটা আইডিয়া পেয়েছিলাম একটা জিনিসের, সেটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্স জিনিসটা কি, যে যখন আমার কোনো এলিমেন্টের ভিতর দিয়ে কোনো হচ্ছে চার্জ পাস করতে যায়, তখন কি হয়, যে চার্জটা সোজা যেতে পারে না। কি হয়, যেমন হচ্ছে ওই এলিমেন্টটা যার ভিতর দিয়ে হচ্ছে কারেন্টটা যাওয়ার ট্রাই করতেছে বা চার্জটা যাওয়ার ট্রাই করতেছে, সেখানে হচ্ছে কলিশন হয় বা বাধা পায়, বারবার বাধা পেতে থাকে। তো বাধা পেতে থাকলে কি হয় বেসিক্যালি, যে চিন্তা করেন যে আমার একটা চার্জ, বা আমরা করেছিলাম কি, যে ইলেকট্রনের ফ্লোই হচ্ছে কারেন্ট। তো ইলেকট্রনের যে ফ্লোটা, ইলেকট্রনের ফ্লো হচ্ছে, তার মানে কি, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি আছে, তাই না। কাইনেটিক এনার্জি ফর্মুলা আই হোপ আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে 12m v²। তো ইলেকট্রন গুলো যেহেতু মুভ করছে, তাহলে ইলেকট্রন একটা ভেলোসিটি আছে। তো ভেলোসিটি থাকলে কি থাকবে, ইলেকট্রনের কাইনেটিক এনার্জি থাকবে, রাইট। তো যখন এই কলিশন হয়, কলিশন হইলে আমাদের হচ্ছে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি থাকে, সেই কাইনেটিক এনার্জিটা হচ্ছে কমে যায়। তো আমরা হচ্ছে কনজারভেশন অফ এনার্জি জানি, যে আমাদের হচ্ছে এনার্জি কোথাও ক্রিয়েটও হয় না, আর হচ্ছে ডিস্ট্রয় হয় না। এনার্জি জাস্ট কি হয়, যে ওয়ান ফর্ম অফ এনার্জি থেকে আরেক ফর্ম অফ এনার্জিতে হচ্ছে এনার্জিটা ট্রান্সফর্ম হয়। তাহলে এই যে আমার কোন একটা এলিমেন্টের ভিতর দিয়ে যাওয়ার সময় ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি কমে যাচ্ছে, তো এটা আসলে কি হয়, তাহলে এই এনার্জিটা আদার্স এনার্জিতে হচ্ছে কনভার্ট হয়ে যায়, ওকে। তো এই যে যেমন হচ্ছে ধরেন বাল্বের ভিতরে যখন কারেন্ট যায়, বা ওই যে ধরেন ইলেকট্রন বা চার্জ যাওয়ার ট্রাই করে, তো বাল্বের ভিতরে বাল্বের রেজিস্ট্যান্সের কারণে ইলেকট্রন কি হয়, তার কাইনেটিক এনার্জি লস করে, বারবার কলিশন হয় এই কারণে। তো সেই বাল্বের ভিতরে কি হয়, এই যে ইলেকট্রন যে কাইনেটিক এনার্জিটা লস হইলো, সেই এনার্জিটা বাল্ব কি করে, লাইট এনার্জিতে কনভার্ট করে। এই জন্য আমরা হচ্ছে লাইট দেখতে পারি। সো এখানে একটা খুব ইম্পর্টেন্ট জিনিস মনে রাখবেন, ইলেকট্রিক এনার্জি বলতে আসলে বোঝা যায়, আসলে বোঝানো হয় যে চার্জ, বা এখানে হচ্ছে ইলেকট্রনের যে কাইনেটিক এনার্জি, এটাই হচ্ছে আমাদের ইলেকট্রিক এনার্জি। সেই ইলেকট্রিক এনার্জিটাই হচ্ছে আমাদের এক একটা এলিমেন্টের ভিতরে এক এক অন্য আদার্স হচ্ছে এনার্জিতে কনভার্ট হয়। যেমন হচ্ছে যদি কোনো একটা আয়রন বা হচ্ছে ওয়াটার হিটারের কথা চিন্তা করেন, সেগুলোর মধ্যে দিয়ে যখন কারেন্ট যায়, সেগুলো হচ্ছে কি হয়, হিট তৈরি করে। হিটও কিন্তু ওয়ান ফর্ম অফ এনার্জি। তাহলে আমাদের হিটার বা আয়রন এগুলোতে কি হয়, যে ইলেকট্রিক্যাল এনার্জি যেটা আছে, সেটা হচ্ছে হিট এনার্জিতে কনভার্ট হয়। তো তাহলে এই বাল্বের পার্সপেক্টিভ থেকে যদি চিন্তা করেন, তাহলে এখানে বাল্বে কি হচ্ছে আসলে, বাল্বে আমার যেই বাল্ব হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি যেটা লস হচ্ছে, সেই লস্ট ইলেকট্রিক্যাল এনার্জিটাকে হচ্ছে লাইট এনার্জিতে কনভার্ট করছে। তো এখন প্রথম কথা, যে আমি যখন সুইচটা অন করি নাই, তখন তো আমার বাল্ব জ্বলতেছে না, তাই না। তার মানে কোনো চার্জের ফ্লো হচ্ছে না, কারেন্ট যাচ্ছে না। আমি যখন সুইচ অন করছি, তখনই হচ্ছে কি হচ্ছে, কারেন্ট যাচ্ছে, বাল্ব হচ্ছে জ্বলতেছে। তাহলে জিনিসটা আমরা এইভাবে চিন্তা করতে পারি, যে যখন সুইচটা অফ আছে, তখন কোনো ইলেকট্রন মুভ করতেছে না। তো একটা জিনিস চিন্তা করেন, যে আমাদের ইলেকট্রনের কাইনেটিক এনার্জির ফর্মুলা কি, 12m v², মুভ করতেছে না, তার মানে কি ভেলোসিটি হচ্ছে জিরো। তো ভেলোসিটি যদি জিরো হয়, দ্যাট মিনস কোনো কাইনেটিক এনার্জি নাই। তো এখন যদি কোনো কাইনেটিক এনার্জি না থাকে, তাহলে যখন আমি সুইচ অন করতেছি, তারপর কি হচ্ছে, ইলেকট্রনগুলো সাডেনলি মুভ করা শুরু করতেছে, তার মানে একটা কাইনেটিক এনার্জি আসতেছে। তাহলে চিন্তা করেন, যে আমি যখন সুইচ অন করি নাই, তখন কাইনেটিক এনার্জি হচ্ছে জিরো।
যখন সুইচ অন করলাম, ইলেকট্রন গুলো মুভ করা স্টার্ট করলো, তাহলে কিছু একটা কাইনেটিক এনার্জি চলে আসতেছে। তাহলে দেখেন তো ইলেকট্রনের কি হচ্ছে, তাহলে জিরো থেকে সামথিং একটা কাইনেটিক এনার্জি গেইন করতেছে। তাহলে আমাদের এখানে একটা ইলেকট্রিক এনার্জি সাপ্লাই আসতেছে। তা এখন আমরা তো জানি এনার্জি কি হয় না, ডিস্ট্রয় হয় না, আবার হচ্ছে ক্রিয়েটও হয় না, তাই না? তো বেসিক্যালি যেটা হয়, আমাদের এই যে সাপ্লাই লাইন যেটা আছে, সাপ্লাই লাইনটা আদার ফর্মস অফ এনার্জিকে কি করে, ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে। ঠিক আছে? তো এটা ইন ডিটেলস আমরা আর যাবো না। তো এটা বোঝানো হলো এই কারণে যে আসলে আমাদের কোন একটা সার্কিটে কেউ কি করবে, এনার্জি সাপ্লাই দিবে। যেমন এখানে সাপ্লাই লাইন থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই আসতেছে, আর বাল্ব সেটা কি করতেছে, অ্যাবজর্ব করতেছে। তো আপনি একটা সাপ্লাই লাইনের বদলে আরেকটা সহজ এক্সাম্পল দিয়ে চিন্তা করতে পারেন ব্যাটারি। যে আগে হচ্ছে মেলায় গেলে, বা আপনারা এখনো পাবেন যে ব্যাটারি দিয়ে হচ্ছে আমাদের ব্যাটারির সাথে কানেক্ট করে কিছু লাইট হচ্ছে ইয়ে করা যায়, লাইট জ্বালানো যায়, ঠিক আছে, বা বাল্ব জ্বালানো যায়। তো এখানে আমাদের যে ব্যাটারিটা থাকে, ব্যাটারিটা হচ্ছে বেসিক্যালি আমাদের ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেয়, আর বাল্ব হচ্ছে সেই ইলেকট্রিক্যাল এনার্জিটাকে কি করে, লাইট এনার্জিতে কনভার্ট করে, বা এনার্জিটা হচ্ছে অ্যাবজর্ব করে। তাহলে আমাদের সার্কিটে দুই ধরনের এলিমেন্ট থাকবে। এক ধরনের এলিমেন্ট হচ্ছে আমাদের কি করবে, এনার্জি সাপ্লাই দিবে। আরেক ধরনের এলিমেন্ট হচ্ছে আমাদের এনার্জিটা অ্যাবজর্ব করবে। ঠিক আছে? তো আমরা যদি একটা ওভারঅল পুরো একটা সার্কিটটি দেখি, তাহলে সেই ইলেকট্রিক্যাল সার্কিটে যতটুকু পাওয়ার অ্যাবজর্ব হবে, ঠিক ততটুকু পাওয়ার হচ্ছে কাউকে না কাউকে সাপ্লাই দিতে হবে। কারণ আমরা জানি ওই যে কনজারভেশন অফ এনার্জি, যে এনার্জি আউট অফ নো হ্যার ক্রিয়েটও হইতে পারবে না, ডিস্ট্রয় হইতে পারবে না। তো এটা একদম সিনসিয়ারলি মনে রাখতে হবে এরকম কিছু না। বাট হচ্ছে আমাদের কোন একটা ইলেকট্রিক্যাল সার্কিটে আমাদের টোটাল যে এনার্জি, মানে অ্যাবজর্ব এনার্জি আর সাপ্লাইড এনার্জি, এই দুটো হচ্ছে ইকুয়াল। তো যেহেতু দুই ধরনের এনার্জি আছে, একটা হচ্ছে সাপ্লাইড এনার্জি আর একটা হচ্ছে কি অ্যাবজর্বড এনার্জি, তো সেজন্য আমাদের এই দুটাকে ডিফারেন্সিয়েট করা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, আরেকটু শর্টে একটু পাওয়ারের ডেফিনেশনটা একটু রিকল করে দিই। যে পাওয়ার হচ্ছে যে কোনো একটা ইলেকট্রিক্যাল সার্কিটে, বা যে কোনো সার্কিটে কোনো এলিমেন্ট পার ইউনিট টাইমে, বা সিম্পল চিন্তা করেন যে এক সেকেন্ডে কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে। যেসব এলিমেন্ট সাপ্লাই দেয় তাদের ক্ষেত্রে আমরা জিনিসটা এভাবে বলবো যে এক সেকেন্ডে কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে। আর যেসব এনার্জি, যেসব এলিমেন্ট হচ্ছে অ্যাবজর্ব করে, তাদের ক্ষেত্রে আমরা বলবো যে এক সেকেন্ড কি পরিমাণ পাওয়ার, কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতেছে। এই জিনিসটাকে বলা হয় পাওয়ার। তাহলে আমরা ইন শর্ট, একদম শর্টে যদি বলি, যে কোনো এলিমেন্ট পার ইউনিট টাইমে বা প্রতি সেকেন্ডে বা এক সেকেন্ডে কি পরিমাণ এনার্জি অ্যাবজর্ব করতেছে অথবা কি পরিমাণ এনার্জি সাপ্লাই দিচ্ছে, সেটাকে আমরা বলি পাওয়ার। তাহলে কিছু এলিমেন্ট কি করবে, পাওয়ার সাপ্লাই দিবে, কিছু এলিমেন্ট কি করবে, পাওয়ার হচ্ছে অ্যাবজর্ব করবে। তো যেহেতু দুই ধরনের পাওয়ার আছে, তাহলে এই জন্য আমরা এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য কি করছি, ওই যে প্লাস মাইনাস যে সাইন কনভেনশন আমরা যেটা বললাম, যে কারো কিছু এলিমেন্টের সামনে আমরা কি দেবো, প্লাস, পাওয়ার ক্যালকুলেশনের সময় সামনে প্লাস দিব, আর কিছু এলিমেন্টের পাওয়ার ক্যালকুলেশনের সময় সামনে মাইনাস দিব। এটা হচ্ছে আসলে এই দুই ধরনের পাওয়ারকে ডিফারেন্সিয়েট করার জন্য। ঠিক আছে? তো এটা আমরা একটু পরে আবার দেখবো। ফর সিম্পলিসিটি এখন আমরা মনে রাখবো যে যেসব এলিমেন্ট পাওয়ার অ্যাবজর্ব করবে, তাদের পাওয়ারের সাইনটা হচ্ছে পজিটিভ। আমরা সাইন কনভেনশনটা এমন ভাবে নিছি যে যাদের হচ্ছে, যারা অ্যাবজর্ব করবে তাদের ফাইনালি পাওয়ারটা আসবে হচ্ছে পজিটিভ, আর যারা সাপ্লাই দিবে তাদের ফাইনালি পাওয়ারটা আসবে নেগেটিভ। এটা আমরা জাস্ট আজকে ক্লাসে শেষ কিছু এক্সাম্পল সলভ করবো, তখন আমাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আচ্ছা, তো এই এক্সাম্পল গুলোতে যাওয়ার আগে আমরা হচ্ছে সার্কিট এলিমেন্টস কে হচ্ছে দুইটা টাইপে ভাগ করব, এবং এই ভাগটা আপনি ইজিলি বুঝতে পারবেন, কারণ একটু আগে আমরা একটা কথা বললাম যে কিছু এলিমেন্ট কি করে, এনার্জি সাপ্লাই দেয়, আর কিছু এলিমেন্ট কি করে, এনার্জি অ্যাবজর্ব করে। তো যেসব এলিমেন্ট কি করে আদার ফর্মস অফ এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি কি করে, জেনারেট করে, বা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেয়, তাদেরকে আমরা বলি হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। ওকে? তাহলে যারা ইলেকট্রিক্যাল এনার্জি সাপ্লাই দেয় তারা হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। তো কিছু এক্সাম্পল আমরা মনে রাখি কি কি এলিমেন্ট হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই দিতে পারে। তো আমরা একটু আগে যে ব্যাটারির কথা বলছিলাম বা সাপ্লাই লাইনের কথা বলছিলাম, সেগুলোকে আমরা বলি হচ্ছে ইন আদার ওয়ার্ড সোর্স। তো আমাদের দুই ধরনের সোর্স থাকতে পারে। এক ধরনের সোর্সকে আমরা বলি ভোল্টেজ সোর্স, আর এক ধরনের সোর্সকে আমরা বলি হচ্ছে কারেন্ট সোর্স। ঠিক আছে? তো আমরা একটু পরে ভোল্টেজ সোর্স কারেন্ট সোর্স আমরা কিভাবে ড্র করব, কিভাবে দেখতে কিরকম, এটা আমরা একটু পরে যাব। তো আমরা জাস্ট আপাতত এতটুকু জেনে রাখলাম যে তাহলে সোর্স যারা আছে তারা আসলে কি করে, এনার্জি সাপ্লাই দেয়, তো তাদেরকে আমরা বলবো হচ্ছে অ্যাক্টিভ এলিমেন্ট। তো আরো কিছু এলিমেন্ট আছে যারা হচ্ছে এনার্জি সাপ্লাই দিতে পারে, ইলেকট্রিক্যাল এনার্জি। সেগুলো এগুলো হচ্ছে আমাদের এই কোর্সে খুব একটা আসবে না, জাস্ট নাম জেনে রাখতে পারেন, জেনারেটর, ট্রানজিস্টর, অপারেশনাল এমপ্লিফায়ার।
তো স্পেশালি এই দুটো হচ্ছে আপনার যে নেক্সট কোর্সটা আছে 251, 251 আপনার এই দুটোর সাথে হচ্ছে পরিচিত হবে। আর তাহলে অ্যাক্টিভ এলিমেন্ট হচ্ছে যারা এনার্জি সাপ্লাই দেয়, তাহলে প্যাসিভ এলিমেন্ট কারা? যারা হচ্ছে এনার্জি অ্যাবজর্ব করে। ঠিক আছে? তো তাহলে আমরা প্যাসিভ এলিমেন্ট বলতে কি বুঝবো? যারা হচ্ছে এনার্জি সাপ্লাই করতে পারে না, বরং কি করবে, এনার্জি হচ্ছে কনজিউম করবে বা ডিসিপেট করবে। আর আরেকটা স্পেশাল টাইপ অফ এলিমেন্ট আছে যেটা হচ্ছে যাদেরকে আমরা বলি ক্যাপাসিটর। এরা আসলে এনার্জি জেনারেট করে না, এরা কি করে, এনার্জিটা হচ্ছে স্টোর করে রাখে, পরে হচ্ছে সেটা আবার হচ্ছে অন্য জায়গায় দেয়। তো ক্যাপাসিটর হচ্ছে নিজে থেকে কোনো এনার্জি জেনারেট করে না, অন্য জায়গা থেকে এনার্জি নিয়ে স্টোর করে রাখে, পরে আবার অন্য কাউকে সেটা দিয়ে দিতে পারে। ক্যাপাসিটর হচ্ছে আপনার যদি সবচেয়ে কমন যদি এক্সাম্পল বলে যে কোথায় ক্যাপাসিটর থাকে, ফ্যানে। অনেক সময় দেখবেন যে ফ্যানের স্পিড কমে গেলে বলে যে আচ্ছা ক্যাপাসিটর চেঞ্জ করতে হবে। তো ক্যাপাসিটর নিয়ে আমরা হচ্ছে আমাদের এই কোর্সে মিড এর পরে হচ্ছে আমরা ক্যাপাসিটর রিলেটেড কিছু টপিক আছে সেগুলো হচ্ছে পড়বো। আচ্ছা, আর প্যাসিভ এলিমেন্টের সবচেয়ে কমন এক্সাম্পল হচ্ছে রেজিস্টর। রেজিস্টর কি? আসলে আমাদের হচ্ছে প্রত্যেকটা যে আমাদের আশেপাশে যে এলিমেন্ট থেকে সবাই আসলে রেজিস্টর, যেমন বাল্ব, ফ্যান, সবাই হচ্ছে রেজিস্টর। রেজিস্টর কি করে? রেজিস্টর হচ্ছে সেই এলিমেন্ট যেটা এনার্জি অ্যাবজর্ব করে, ইলেকট্রিক্যাল এনার্জি অ্যাবজর্ব করে, সেটাকে অন্য কোনো এনার্জিতে কি করে দিতে পারে, কনভার্ট করে দিতে পারে, যেমন বাল্ব। ঠিক আছে? তো এটা সবাই হচ্ছে রেজিস্টার। আরো কিছু এলিমেন্ট আছে, ইন্ডাক্টরস আর ট্রান্সফরমার্স, তো এগুলো হয়তো আপনার নাম শুনে থাকতে পারেন, তো এগুলো হচ্ছে আমরা এই কোর্সে খুব একটা আসবে না। ঠিক আছে? তো এরপর হচ্ছে আমরা যেটা বললাম যে হ্যাঁ, আমরা একটু আগে মেনশন করছিলাম যে সোর্স। তাহলে সোর্স হচ্ছে কি জিনিস? সোর্স হচ্ছে একটা ডিভাইস যেটা কি করে, এনার্জি সাপ্লাই দেয়। কি এনার্জি সাপ্লাই দেয়? ইলেকট্রিক এনার্জি সাপ্লাই দেয়। তাহলে আমরা ওই যে এগেইন একটা জিনিস মনে রাখতে হবে, এনার্জি তো আউট অফ নো হয় কি হয় না, ক্রিয়েট হয় না, তাই না? তাহলে সোর্স বেসিক্যালি কি করে, নন ইলেকট্রিক এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। যেমন বেসিক্যালি আপনার যদি ব্যাটারির কথা চিন্তা করেন, ব্যাটারির ভিতরে বেসিক্যালি যেটা হয়, যে ব্যাটারির ভিতরে কেমিক্যাল রিয়াকশন হয়। তো ব্যাটারি কেমিক্যাল এনার্জিকে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করে। আর আমরা বলি যে আমরা যখন ব্যাটারি কানেক্ট করি তখন ব্যাটারি কি করে, ইলেকট্রিক এনার্জি সাপ্লাই দেয়। ঠিক আছে? তো তাহলে আমরা এই যে বললাম যে সোর্স হচ্ছে দুই ধরনের সোর্স আছে, একটা হচ্ছে আমাদের ভোল্টেজ সোর্স, আর একটা হচ্ছে কারেন্ট সোর্স। তো নাম শুনে একটু আইডিয়া করতে পারেন যে ভোল্টেজ সোর্স তাহলে কি করবে। ভোল্টেজ সোর্স হচ্ছে ভোল্টেজ সাপ্লাই দিবে, কারেন্ট সোর্স হচ্ছে কারেন্ট সাপ্লাই দিবে। তো এই জিনিসটা আসলে কিরকম, তো আমরা একটু এগেইন একটু রিকল করি যে আমাদের ধরেন কোনো একটা এলিমেন্ট বা একটা রেজিস্টার আছে, এটা হচ্ছে ধরেন আমরা রেজিস্টার সার্কিট এইভাবে আঁকি। তা আমি চাই এই রেজিস্টারটার মধ্যে দিয়ে কি হোক, কারেন্ট যাক, তাই না? তাহলে আমরা কি করব, তাহলে এই এই কারেন্ট যাওয়ানোর জন্য আমার এই রেজিস্টারের দুইটা যে টার্মিনাল আছে, দুই টার্মিনালের মাঝে আমরা একটা ভোল্টেজ ডিফারেন্স লাগবে। ওকে, সো সেই ভোল্টেজ ডিফারেন্সটা আমরা কিভাবে ক্রিয়েট করব, একটা ভোল্টেজ সোর্স কানেক্ট করে আমরা কি করব, এই দুইটার রেজিস্টারের দুইটা টার্মিনালের মাঝে আমরা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করব। তাহলে ভোল্টেজ সোর্স হচ্ছে একটা এক্সাম্পল হচ্ছে ব্যাটারি, যে ব্যাটারি হচ্ছে ওয়ান টাইপ, একটা এক্সাম্পল অফ ভোল্টেজ সোর্স ব্যাটারি। তো তাহলে ভোল্টেজ সোর্স কি করবে, ভোল্টেজ সোর্সটা হচ্ছে আমি কি করলাম, যে এই রেজিস্টরের দুই টার্মিনাল যদি কানেক্ট করে দিই, তাহলে ভোল্টেজ সোর্সটা হচ্ছে এই দুই টার্মিনালের মাঝে একটা ফিক্সড ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করতে পারবে। ওকে। তো ব্যাটারি আমরা কিভাবে এঁকেছিলাম, একটা বড় দাগ, একটা ছোট দাগ, একটা বড় দাগ, একটা ছোট দাগ, এভাবে হচ্ছে আমরা ব্যাটারি এঁকেছিলাম। বাট ইন জেনারেল আমরা এই কোর্সে ভোল্টেজ সোর্স আঁকবো হচ্ছে এরকম একটা রাউন্ড শেপ একটা দিব, মানে একটা সার্কেল ড্র করব। সার্কেলে এক সাইড দিব প্লাস, আর এক সাইড দিব হচ্ছে মাইনাস। তো বেসিক্যালি এটা কি মিন করতেছে, প্লাস মাইনাস দেখলে এখন থেকে তাহলে বুঝবেন যে এটা একটা ভোল্টেজ রাউন্ড, মানে সার্কেলের ভিতরে প্লাস মাইনাস। এটা দেখলে আপনি এখন থেকে বুঝবেন যে এটা একটা ভোল্টেজ সোর্স মিন করতেছে। তো ভোল্টেজ সোর্স কি করবে, যে যেই দুই টার্মিনালের সাথে ভোল্টেজ সোর্সটা কানেক্টেড থাকবে, ও ওই দুই টার্মিনালে একটা ফিক্সড ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করবে। তো সেই ভোল্টেজটা হচ্ছে দেখবেন যে এই ভোল্টেজ সোর্সের গায়ে লেখা থাকে 10 ভোল্ট বা 5 ভোল্ট, এরকম কিছু একটা লেখা থাকবে। ওকে। তো আমরা তো জানি যে আচ্ছা ঠিক আছে, ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করবে যেহেতু, তাহলে একটা টার্মিনাল কি হবে, হাই ভোল্টেজ হবে, আর একটা টার্মিনাল কি হবে, লো ভোল্টেজ হবে। তো হাই ভোল্টেজ সাইডটা বোঝানোর জন্য আমরা হচ্ছে এক সাইডে এই যে পজিটিভ, তার মানে হচ্ছে এই সাইডটা সে হাই ভোল্টেজ ক্রিয়েট করবে, আর এখানে নেগেটিভ দেওয়া, তার মানে এইখানে সে লো ভোল্টেজ ক্রিয়েট করবে। ওকে। তাহলে একটা ভোল্টেজ সোর্স হচ্ছে আমরা কিভাবে ড্র করব, একটা সার্কেল, তার ভিতরে প্লাস মাইনাস দেওয়া থাকবে, সার্কেলের ভিতরে প্লাস মাইনাস দেওয়া থাকলেই বুঝবেন সেটা একটা ভোল্টেজ সোর্স। আর ভোল্টেজ সোর্সে প্লাস মাইনাস কি মিন করে, এটা এই সাইডে যেহেতু প্লাস, তাহলে এই সাইডটা হচ্ছে হাই ভোল্টেজ
আর এই সাইডটা হচ্ছে লো ভোল্টেজ। তাহলে ভোল্টেজ সোর্সের কাজ কি বললাম আমরা? ভোল্টেজ সোর্স হচ্ছে যে দুইটা টার্মিনালের মাঝে কানেক্টেড থাকবে, সেই দুইটা টার্মিনালে একটা ফিক্সড ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করবে। ওকে। আচ্ছা। তো আমরা হয়তো আজকের লেকচারে পড়বো না, বাট এই যে ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করলাম, তো ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করলে কি হবে? এই যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরকে আমরা ইন জেনারেল হচ্ছে আর দ্বারা রিপ্রেজেন্ট করবো, আর এরকম খাঁচকাটা খাঁচকাটা করে আঁকা থাকবে। তো এই রেজিস্টরের মধ্যে দিয়ে কি হবে? কারেন্ট যাবে। তো সেই কারেন্টটা কত হবে সেটা ভোল্টেজ সোর্স আগে থেকে বলে দিতে পারে না। ভোল্টেজ, এই কারেন্টটা ডিপেন্ড করে হচ্ছে ওই রেজিস্টারটার উপরে। যে আমাদের হচ্ছে যে ভোল্টেজ সোর্সটা আমি কি করলাম, যে রেজিস্টারের দুই টার্মিনালে কানেক্ট করলাম, তাহলে সেই রেজিস্টারটার ভ্যালুর উপর হচ্ছে এখানে কারেন্টটা ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে ভোল্টেজ সোর্স ইম্পর্টেন্ট জিনিস কি? ভোল্টেজ সোর্স হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা ডিরেক্ট কন্ট্রোল করে, বাট কারেন্টটা হচ্ছে আরো আদার্স জিনিসের উপর ডিপেন্ড করবে, মানে রেজিস্টারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা। তো এইবার হচ্ছে আমাদের আরেক ধরনের সোর্স আছে, যেটাকে আমরা বলছি কি কারেন্ট সোর্স। তাহলে যে নাম শুনে আমরা বুঝতেছি যে কারেন্ট সোর্স, তাহলে কি করবে? কারেন্ট সাপ্লাই দিবে। আচ্ছা, একটু এইভাবে এই জিনিসটা একটু এভাবে চিন্তা করেন যে ধরেন এটা হচ্ছে রেজিস্টর। তো আমি চাই যে এই রেজিস্টরের মধ্যে দিয়ে হচ্ছে কারেন্ট যায়। তো আরেক ধরনের সোর্স আছে, যেটা কি করে যে ডিরেক্ট কতটুকু কারেন্ট যাবে ওই রেজিস্টরের মধ্যে দিয়ে সেটা হচ্ছে ডিরেক্ট কন্ট্রোল করতে পারে। ওকে। যে আমরা যেমন এই যে ভোল্টেজ সোর্সের কথা বললাম, যে ভোল্টেজ সোর্স কি করে, দুই টার্মিনালে মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে, বাট ও কন্ট্রোল করতে পারবে না ডিরেক্টলি, মানে কন্ট্রোল ডিরেক্টলি বলতে পারবে না যে কত কারেন্ট যাবে, সেটা রেজিস্টারের ভ্যালুর উপর ডিপেন্ড করবে। বাট কিছু সোর্স আছে যেটা হচ্ছে কি করে, ডিরেক্টলি একটা ফিক্সড কারেন্ট সাপ্লাই দিতে পারে। যেমন ধরেন আমি এই রেজিস্টরটার মধ্যে দিয়ে চাচ্ছিলাম যে কারেন্ট যাক, তো আমি রেজিস্টারের সাথে একটা কারেন্ট সোর্স কানেক্ট করে দিলাম, যে আমি চাচ্ছি যে আচ্ছা এই রেজিস্টারের মধ্যে আমার সবসময় 2 অ্যাম্পিয়ার কারেন্টই যাবে। তাহলে আমরা কি করলাম, এই রেজিস্টরের সাথে একটা কারেন্ট সোর্স কানেক্ট করে দিলাম। তো কারেন্ট সোর্স কিভাবে ড্র করব? একটা সার্কেল আঁকবো, সার্কেলের মধ্যে একটা হচ্ছে এরকম অ্যারো দেওয়া থাকবে। ঠিক আছে, তো সার্কেলের মধ্যে অ্যারো, এটা দেখলে এখন থেকে বুঝবেন যে এটা হচ্ছে কারেন্ট সোর্স মিন করতেছে। তো এই কারেন্ট সোর্স আসলে কি করবে? যে এখানে যে অ্যারোটা, অ্যারোটা বুঝায় যে আচ্ছা ঠিক আছে, ধরেন ওর গায়ে লেখা আছে 2 অ্যাম্পিয়ার, তাহলে ও কি করবে? 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে সাপ্লাই দিবে, ভালো কথা। তো সেটা কোন, কারেন্টের তো একটা ডিরেকশন থাকে তাই না? তো এই অ্যারোটা দেখাচ্ছে যে কারেন্টটা কোন দিকে যাবে। তাহলে দেখেন এই অ্যারো অনুযায়ী আসলে কারেন্টটা এই রেজিস্টারের মধ্যে দিয়ে এইভাবে কারেন্টটা ফ্লো করবে। তাহলে যে আমাদের কারেন্ট সোর্স কি করে, কারেন্ট সোর্স যেখানে থাকবে, কারেন্ট সোর্স কি করবে? একটা ফিক্সড কারেন্ট সাপ্লাই দিবে। ঠিক আছে। তো ভালো কথা। তাহলে যে আমরা যদি চাই যে কোনো এলিমেন্টের মধ্য দিয়ে হচ্ছে একটা ফিক্সড কারেন্ট যাক, তাহলে আমরা কি করতে পারি? একটা কারেন্ট সোর্স হচ্ছে কানেক্ট করে দিতে পারি। ঠিক আছে। তো একটা কারেন্ট সোর্স কি করবে? কারেন্ট সোর্স হচ্ছে একটা ফিক্সড কারেন্ট সাপ্লাই দিবে। তো এখন আমরা তো জানি যে কারেন্ট গেলে রেজিস্টারের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার জন্য কি দরকার হয়? ভোল্টেজ ডিফারেন্স দরকার হয় তাই না? তাহলে এখানে যে কারেন্ট যাচ্ছে তার মানে অবশ্যই রেজিস্টারের দুই টার্মিনালে কি আছে? ভোল্টেজ ডিফারেন্স আছে। তো সেই ভোল্টেজ ডিফারেন্সটা কত? তো কারেন্ট সোর্স হচ্ছে ভোল্টেজ ডিফারেন্সটা ডিরেক্ট কন্ট্রোল করতে পারে না। এখানে ভোল্টেজ ডিফারেন্সটা এই রেজিস্টরের নিজের ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এটা হচ্ছে আপনার একটা ফর্মুলা, হয়তো আপনারা জানেন যে ভি ইজ ইকুয়াল টু আই আর, খুব কমন একটা ফর্মুলা, হয়তো আপনার নাম শুনে আসছেন, না শুনলে অসুবিধা নাই, এটা আমরা নেক্সট লেকচারে এটার সাথে আমরা আরো পরিচিত হব। তো যে এখানে হচ্ছে আমাদের যে রেজিস্টারের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কত হবে, এটা আসলে রেজিস্টারের ভ্যালুর উপর ডিপেন্ড করে। তাহলে এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে ভোল্টেজ সোর্স এক ধরনের সোর্স, কারেন্ট সোর্স এক ধরনের সোর্স। তাহলে এই দুটার মধ্যে ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে, তাহলে এতক্ষণ যদি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে থাকেন, তাহলে দুইটার মধ্যে ডিফারেন্সিয়েট করতে পারবেন। যে ভোল্টেজ সোর্স কি করে? একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে, যে দুই টার্মিনালের সাথে কানেক্টেড সেই দুই টার্মিনালের মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে। আর ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হইলে তো কি হবে? কারেন্ট যাবেই। বাট সেই কারেন্টটার ভ্যালু কত হবে, এটা হচ্ছে ভোল্টেজ সোর্সটা ডিরেক্ট কন্ট্রোল করতে পারে না, এটা রেজিস্টারের ভ্যালুর উপর ডিপেন্ড করবে। হ্যাঁ। আর আমাদের হচ্ছে যে কারেন্ট সোর্স, কারেন্ট সোর্স কি করে? কারেন্ট সোর্স হচ্ছে ধরেন যেখানে আমি কারেন্ট সোর্সটা কানেক্ট করলাম সেখানে একটা কি কি সাপ্লাই দেয়? একটা ফিক্সড কারেন্ট সাপ্লাই দেয়। তো আমরা তো জানি যে কারেন্ট যাচ্ছে, তার মানে অবশ্যই ওখানে কি আছে? ভোল্টেজ ডিফারেন্স আছে। তো রেজিস্টরের মধ্য দিয়ে যখন কারেন্টটা যাচ্ছে, ভোল্টেজ ডিফারেন্স কত সেটা আমরা ডিরেক্ট হচ্ছে এই কারেন্ট সোর্স দিয়ে কন্ট্রোল করতে পারবো না। সেটা কি করবে? রেজিস্টরের ভ্যালুর উপরে ডিপেন্ড করবে। তাহলে ইন আদার ওয়ার্ডস আমরা যদি বলি, ভোল্টেজ সোর্স একটা ফিক্সড ভোল্টেজ সাপ্লাই দেয়, কারেন্ট সোর্স একটা ফিক্সড কারেন্ট সাপ্লাই দেয়। ঠিক আছে। তো এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যাল লাইফে কারেন্ট সোর্স বলে যে কোনো জিনিস আসলে আপনারা
পাবেন না, মানে আপনার যে ল্যাপটপ করবেন এখানে কারেন্ট সোর্স বলে কিছু পাবেন না। ঠিক আছে, ভোল্টেজ সোর্স আছে, যেমন ভোল্টেজ সোর্স একটা এক্সাম্পল আমরা বললাম হচ্ছে ব্যাটারি। তো কারেন্ট সোর্স বলে এরকম কিছু নাই, তাহলে আমরা কারেন্ট সোর্সটা কেন পড়লাম? যে কারেন্ট সোর্স যদি আমরা প্র্যাকটিক্যাল লাইফে এরকম নাই পাই, তাহলে কারেন্ট সোর্সটা কেন পড়ানো হলো? তো এটা বোঝার জন্য আমাদেরকে হচ্ছে দুই ধরনের সোর্সের নাম জানতে হবে। এক ধরনের সোর্সকে, মানে ইলেকট্রিক্যাল যে সোর্স আমরা পড়লাম, এই সোর্সকে আমরা দুইটা ভাগে হচ্ছে ভাগ করি। এক ধরনের সোর্সকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স, আর এক ধরনের সোর্সকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তো নাম শুনে আপনারা কিছুটা আইডিয়া করতে পারবেন যে ইন্ডিপেন্ডেন্ট, ইন্ডিপেন্ডেন্ট মানে কি, তাহলে কারো উপর ডিপেন্ড করতেছে না। কি ডিপেন্ড করতেছে না? যে আমাদের হচ্ছে যে ভ্যালু, আমাদের যে ভোল্টেজ সোর্স বা কারেন্ট সোর্স এর তো ভ্যালু আছে, তাই না? যে ভোল্টেজ সোর্স হচ্ছে আমাদের কি করে একটা ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট করে, তো সেটা কত, সেটা কিন্তু সোর্সের গায়ে লেখা থাকে। থাকে এই যে একটু আগে আমরা দেখলাম যে সোর্সের গায়ে লেখা 10 ভোল্ট। তাহলে এখানে আমরা যে সোর্স দুইটার এক্সাম্পল দিয়েছি, তাহলে দেখেন এই সোর্স দুইটা, মানে এই যে কারেন্ট সোর্সের গায়ে দেখেন লেখা আছে 2 অ্যাম্পিয়ার, মানে কারেন্ট সোর্সের একটা ভ্যালু আমরা লিখে রেখেছি। তাহলে এখানে দেখেন আমাদের ফিক্স দুইটা ভ্যালু লিখা, 10 and 2। তার মানে আমাদের ভোল্টেজ সোর্সের গায়ে 10 ভোল্ট লিখাও সবসময় যে এই দুটো টার্মিনালের সাথে কানেক্টেড থাকবে সেখানে 10 ভোল্ট সাপ্লাই দিবে। কারেন্ট সোর্সের গায়ে 2 অ্যাম্পিয়ার লিখা, তাহলে যেখানে কারেন্ট থাকবে সেখানে হচ্ছে 2 অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে সাপ্লাই দিবে। তাহলে এই ভ্যালু দুইটা কারো উপর ডিপেন্ড করছে। আচ্ছা ঠিক আছে, আমার বাসার পাশে হচ্ছে মসজিদ, তো একটু সাউন্ড আছে, তাহলে আমি একটু এই আজানের টাইমটা একটু পজ রাখছি। আপনাদের যদি এর মাঝে কোনো কোশ্চেন থাকে আপনার চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা যেটা বলছিলাম যে আমরা হচ্ছে ইলেকট্রিক্যাল সোর্সকে দুই ধরনের তো ইলেকট্রিক্যাল সোর্স দেখলাম, একটা হচ্ছে কারেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স। তো এদেরকে আমরা আবার দুইটা ক্যাটাগরিতে ডিভাইড করি, একটা হচ্ছে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট। তো একটু আগে আমরা যে দুটো এক্সাম্পল দেখলাম, যে ভোল্টেজ সোর্সের গায়ে লেখা হচ্ছে 10 ভোল্ট, কারেন্ট সোর্সের গায়ে লেখা হচ্ছে 2 অ্যাম্পিয়ার, মানে এদের ভ্যালুটা ফিক্সড, কোনো কিছুর উপর ডিপেন্ড করতেছে না, তো এদেরকে আমরা বলি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স। তাহলে আমরা এখানে যে ভোল্টেজ সোর্সটা দেখছিলাম সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স,
আর এখানে যে কারেন্ট সোর্সটা দেখছিলাম সেটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। তো আবার কিছু ধরনের কিছু কিছু সোর্স আছে যাদেরকে আমরা বলি হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স। ডিপেন্ডেন্ট সোর্সটা হচ্ছে যে এদের ভ্যালু সরাসরি আমি বলতে পারবো না যে এর ভ্যালু হচ্ছে 10 ভোল্ট বা 2 অ্যাম্পিয়ার। দেখা যায় যে এদের ভ্যালু সার্কিটের অন্য কোনো জায়গার কোনো কিছু একটার ভ্যালুর উপর ডিপেন্ড করে। মানে ওদের ভ্যালুটা ফিক্সড এভাবে বলে দেওয়া যায় না যে ওর ভ্যালু 10 ভোল্ট, সবসময় 10 ভোল্ট, এরকম না। যে ওর ভ্যালুটা হচ্ছে যে ও যেই সার্কিটে কানেক্টেড সেই সার্কিটে অন্য কোনো কিছুর উপর দেখা যায় ওর যে ওর ভ্যালুটা হচ্ছে ডিপেন্ড করতেছে। যেমন আমরা একটা ছোট্ট একটা এক্সাম্পল দেখে আসি। ধরেন আমরা এই যে এই এইখানে যে ফিগারটা আছে এটা আমরা একটু দেখি। আচ্ছা, তো জাস্ট আরেকটা ডিসক্লেইমার, যে আমরা যে বললাম যে আমরা দেখেন একটু আগে আমরা দেখেছি যে সোর্স আমরা কিভাবে গেছিলাম, কারেন্ট সোর্স বা ভোল্টেজ সোর্স একটা সার্কেল করেছিলাম, তাই না? তো সার্কেল আমরা ড্র করব ইন কেস অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্স, ঠিক আছে? যে আমরা সার্কেল ড্র করব ইন কেস অফ ইন্ডিপেন্ডেন্ট সোর্স। যেখানে যেখানে ইন্ডিপেন্ডেন্ট সোর্স থাকবে, ইন্ডিপেন্ডেন্ট সোর্স আঁকার জন্য হচ্ছে আমরা কি করব, সার্কেল আঁকবো। তাহলে হচ্ছে ডিপেন্ডেন্ট সোর্স যেহেতু আরেক ধরনের ক্যাটাগরি সোর্স আছে, তাহলে এটাকে আমাদের কি করা উচিত, ডিফারেন্সিয়েট করা উচিত। তো সেই জন্য আমাদের ডিপেন্ডেন্ট সোর্স আঁকা হয় হচ্ছে ডায়মন্ড শেপ, ঠিক আছে? বাদ বাকি সব সেম। যে আমি যে ডায়মন্ড শেপ আঁকি আর দেখেন যে ডায়মন্ড শেপের ভিতরে কি আছে, প্লাস মাইনাস আছে, তাহলে এটা বুঝবেন যে এটা একটা ভোল্টেজ সোর্স বাট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর যদি আমি একটা এরকম ডায়মন্ড শেপ আঁকি এন্ড একটা হচ্ছে অ্যারো দিই, তো ডায়মন্ড শেপ মানে হচ্ছে কি ডিপেন্ডেন্ট সোর্স, অ্যারোটা বোঝাচ্ছে যে এটা আসলে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, তো আমরা এই যে এই বক্সের যে ফিগারটা আছে এই ফিগারটা আমরা একটু নোটিস করি যে এই ফিগারটা আসলে কি বোঝাচ্ছে। তো এখানে যদি একটু নোটিস করেন, আমরা মোর লাইক ইন্টারেস্টেড, আমরা আগে একটু খুঁজে বের করি যে এখানে কোনো কারেন্ট সোর্স আছে কিনা। হ্যাঁ, আমরা দেখছি যে এখানে একটা অ্যারো দেওয়া আছে, তো এটা একটা কারেন্ট সোর্স। তো আমাদের নেক্সট কোশ্চেনটা হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, এটা এই যে কারেন্ট সোর্সটা আমরা দেখলাম এখানে, এই কারেন্ট সোর্সটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? তো ডিপেন্ডেন্ট হলে তো ইন্ডিপেন্ডেন্ট হলে সার্কেল, আর ডিপেন্ডেন্ট হলে হচ্ছে ডায়মন্ড। তো আমরা তো দেখছি এখানে ডায়মন্ড শেপ, তার মানে এটা হচ্ছে বেসিক্যালি একটা আমাদের ডিপেন্ডেন্ট। এই জিনিসটা তাহলে কি হচ্ছে, এটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ওকে, তাহলে এই জিনিসটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আচ্ছা, তো ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এটা তো আমরা এক বুঝলাম যে আহ, কিভাবে রিপ্রেজেন্ট করা হয়েছে সেটা দেখি। আচ্ছা, তো এটা আরো ভালো বুঝবেন দেখেন যে ওর সাইডে কিন্তু কোনো ভ্যালু লেখা নাই, মানে ডিরেক্ট কোনো ভ্যালু লেখা নাই। দেখেন কি লেখা আছে, আলফা ইন্টু আই ইন, আলফা ইন্টু আই ইন। যে ডিপেন্ডেন্ট সোর্সটা একটা কারেন্ট সোর্স, তো কারেন্ট সোর্সের কি থাকবে, একটা ভ্যালু থাকবে। তো ভ্যালুটা হচ্ছে এরকম, ডিরেক্ট কোনো কিছু লেখা নাই, বরঞ্চ লেখা যে আই ইন নামে কোনো কিছু একটা আছে, তার সাথে একটা আলফা মাল্টিপ্লাই আছে। তা আই ইন দেখেন কি জিনিস, যে আমাদের এইখানে দেখেন যে এখানে আই ইন বলে একটা, এই যে এই জায়গাতে একটা কারেন্ট ফ্লো করতেছে সেটাকে মেনশন করা হচ্ছে আই ইন। তাহলে এই যে কারেন্ট সোর্সটার ভ্যালু, এই কারেন্ট সোর্সটার ভ্যালু হচ্ছে ওই যে কারেন্টটা আই ইন কারেন্টটা তার হচ্ছে আলফা গুণ। ঠিক আছে, যে তার মানে এখানে আই ইন বলে একটা কারেন্ট আছে, তো আমাদের এই কারেন্ট সোর্সটার যে ভ্যালু, সেই কারেন্ট সোর্সটার ভ্যালু হচ্ছে ওই জায়গার কারেন্টের আলফা গুণ। যে আলফা দিয়ে যদি আমরা ওই আইন কে মাল্টিপ্লাই করি, তাহলে হচ্ছে এই যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটা আছে এর ভ্যালুটা পাওয়া যাবে। ওকে, তাহলে দেখেন এইটা একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভালো কথা, কারেন্ট সোর্স কিভাবে বুঝলাম, অ্যারো দেওয়া। আর ডিপেন্ডেন্ট কিভাবে বুঝলাম, ডায়মন্ড করা। তো আচ্ছা, ভালো কথা, তাহলে এর ভ্যালু অন্য কোনো কিছুর উপর ডিপেন্ড করে। তো অন্য কোনো কিছু, এই কোনো কিছুটা আসলে কি? আমরা এখন পর্যন্ত সার্কিটে হচ্ছে তিন ধরনের জিনিস পড়ছি, একটা হচ্ছে কি ভোল্টেজ, কারেন্ট, আর হচ্ছে রেজিস্ট্যান্স। তো রেজিস্ট্যান্সটা আপাতত ছড়ায় রাখি, যে অন্য কিছু বলতে যে আমার কোনো ডিপেন্ডেন্ট সোর্সের ভ্যালু অন্য কোনো জায়গার ভোল্টেজ বা কারেন্টের উপর হচ্ছে ডিপেন্ড করতে পারে। তো আমরা রাইট নাও যেটা পড়লাম সেটা তাহলে দেখেন তো কি, সেটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। তো ওর ভ্যালুটা কে কন্ট্রোল করতেছে, অন্য কোনো জায়গার কারেন্ট হচ্ছে ওর ভ্যালুটাকে কন্ট্রোল করতেছে। তাহলে এটাকে আমরা বলতে পারি কারেন্ট কন্ট্রোলড কারেন্ট সোর্স। যে বেসিক্যালি এটা একটা কারেন্ট সোর্স, বাট এর ভ্যালুটা হচ্ছে অন্য কোনো জায়গার কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। ওকে, তাহলে আমাদের হচ্ছে এই যে এখানকার যে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সটাকে ছিল সেটাকে আমরা বলবো কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স।
আচ্ছা, তাহলে আপনাদের জন্য একটা কোশ্চেন, নিজেরা একটু চিন্তা করতে পারেন। সেটা হচ্ছে তাহলে এই জিনিসটা কি। তো প্রথম কথা, এটা ভোল্টেজ সোর্স না কারেন্ট সোর্স? এখানে যে সোর্সটা আমরা দেখতেছি মাঝখানে যে ফিগারটা, এখানে আমরা দেখতেছি প্লাস মাইনাস দেওয়া আছে একটা ডায়মন্ড শেপের ভিতরে। ডায়মন্ড শেপ তার মানে এটা ডিপেন্ডেন্ট সোর্স, আর তার ভিতরে প্লাস মাইনাস দেওয়া আছে তার মানে একটা ভোল্টেজ সোর্স। তাহলে আমাদের যে মাঝখানের ফিগারটা এটা হচ্ছে একটা ভোল্টেজ সোর্স। আচ্ছা, তাহলে দেখি ওর ভ্যালুটা কিভাবে লিখা। ওর ভ্যালুটা লিখা হচ্ছে দেখেন, আর ইন্টু আই ইন। তাহলে এটা একটা ভোল্টেজ সোর্স, ওর ভ্যালু কিসের উপর ডিপেন্ড করতেছে দেখেন, আই ইন এর সাথে কোনো একটা কিছু আর গুণ দিলে ওর ভ্যালুটা পাওয়া যাচ্ছে। আই ইন কি আবার দেখেন, এই যে এখানে এই জায়গা দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেই কারেন্টটাকে মেনশন করা আছে আই ইন হিসাবে। তাহলে এই যে ভোল্টেজ সোর্সের ভ্যালু, সেই ভ্যালুটা কি করছে, অন্য কোনো জায়গার কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটাকে আমরা কি বলতে পারি, কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স, যেটা বেসিক্যালি একটা ভোল্টেজ সোর্স বাট এর ভ্যালুটা ডিপেন্ড করতেছে অন্য কোনো জায়গার কারেন্টের উপর। সেটা হচ্ছে আমাদের কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। তো এই দুটো যদি বুঝে থাকেন তাহলে আপনারা নিজেরা ফিগার আউট করবেন। লেখাও আছে যদিও, তো আপনারা নিজেরা বুঝে বুঝে এটা ফিগার আউট করতে পারবেন যে বাকি যে দুটো ফিগার হচ্ছে আমি দেখাই নাই, সেই দুটো আসলে কোন ক্যাটাগরির মধ্যে পড়ে। ওকে, তাহলে আমাদের এখান থেকে ইম্পর্টেন্ট যে লেসনটা, সেটা হচ্ছে আমাদের জাস্ট কোন একটা ফিগার দেখি কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স এটা চেনা, এবং একই সাথে এই জিনিসটাও চেনা যে সেটা ডিপেন্ডেন্ট সোর্স নাকি ইন্ডিপেন্ডেন্ট সোর্স। ওকে, তো আমাদের কোন একটা সার্কিটে যে শুধুমাত্র সোর্সই থাকবে এরকম না, আরো অনেক কিছু থাকতে পারে। তো সেগুলো হচ্ছে আমরা সার্কিটে কিভাবে রিপ্রেজেন্ট করব, অনেকগুলো জিনিসই হয়তো আপনাদের জানা। জাস্ট আমরা একটু মেনশন করে দিচ্ছি যে আমাদের হচ্ছে দেখেন যে ব্যাটারি, ব্যাটারি হচ্ছে আমরা কিভাবে আঁকছিলাম, একটা বড় দাগ একটা ছোট দাগ, একটা বড় দাগ একটা ছোট দাগ। তো ব্যাটারি আসলে আহ, আমাদের আমরা এইভাবে আঁকি। তো ছোট ব্যাটারি যেগুলা, বা এটাকে বলে সিঙ্গেল সেল, মানে যেগুলো ছোট ব্যাটারি, ছোট ব্যাটারি আঁকা হয় জাস্ট একটা বড় দাগ একটা ছোট দাগ। আর কোথাও যদি অনেকগুলো ব্যাটারি থাকে বা একটা বড় ব্যাটারি থাকে, সেটা হচ্ছে এরকম একটা বড় দাগ একটা ছোট দাগ, এরকম মাল্টিপল দাগ দিয়ে হচ্ছে দেখানো হয়। আচ্ছা, তো ভোল্টেজ সোর্স আমরা কিভাবে আঁকি, ইন্ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স যে একটা সার্কেল প্লাস মাইনাস থাকবে, আর ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স হচ্ছে আমাদের সার্কেল, তার মাঝে হচ্ছে অ্যারো দেওয়া থাকবে। আর যদি ডায়মন্ডের ভিতরে প্লাস মাইনাস দেওয়া থাকে তাহলে এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আর ডায়মন্ডের ভিতরে যদি অ্যারো দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আরেক ধরনের সোর্স আছে, সেটাকে হচ্ছে সেগুলো হচ্ছে এসি সোর্স বলে। তো এসি সোর্স হচ্ছে এরকম দেখবেন যে সার্কেল করে এইরকম ভাবে হচ্ছে একটা ওয়েভের মতো একটা শেপ দেওয়া। এটা যদি আমাদের হচ্ছে এই কোর্সে তেমন একটা লাগবে না। আর আরো কিছু নোটেশন আছে, যেমন হচ্ছে রেজিস্টর, এটা তো আমরা দেখেছি যে এরকম খাঁচকাটা খাঁচকাটা করে আঁকা হয়। কিছু জায়গায় হচ্ছে রেজিস্টরকে এরকম একটা বক্স শেপ করেও আঁকা হয়। ঠিক আছে, আর আর কি আছে, ও হ্যাঁ, গ্রাউন্ড বলে একটা কথা আছে। সেটা হচ্ছে যখন আমরা সার্কিট নিয়ে আহ, আহ, আরো ডিটেলস হচ্ছে ম্যাথ করা শুরু করব, তো আমরা তো ওই যে শুরু করেছিলাম কি যে আমাদের বিভিন্ন পয়েন্টের কি থাকে, একটা ভোল্টেজ থাকে, তাই না? ঠিক আছে, আমরা তো নামিও নাই নানি বেঁচে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের হচ্ছে যে আমাদের সার্কিটের বিভিন্ন পয়েন্টের কি থাকবে, ভোল্টেজ থাকবে, আর দুইটা পয়েন্টের মাঝে কি থাকবে, ভোল্টেজ ডিফারেন্স থাকবে। তো যদি কখনো এরকম হয় যে আমার কোনো একটা পয়েন্টের ভোল্টেজ হচ্ছে জিরো হয়, বা অনেক সময় আমরা হিসাবে সুবিধার জন্য কোনো একটা পয়েন্টের ভোল্টেজ কি জিরো ধরে নিই, তো সেই পয়েন্টে আমরা কি করি, এরকম একটা সিম্বল আঁকি, সেটাকে বলা হচ্ছে গ্রাউন্ড। ওকে, তাহলে গ্রাউন্ড যদি কোনো পয়েন্টের এরকম গ্রাউন্ড আঁকা থাকে তার মানে বুঝে নেবেন যে ওই পয়েন্টটার ভোল্টেজ হচ্ছে জিরো। ওকে, আচ্ছা, আর কি কি আমরা দেখলাম, এই যে রেজিস্টার আমরা কি এরকম খাঁচকাটা খাঁচকাটা করে হচ্ছে আমরা রেজিস্টার আঁকি। তো এই খাঁচকাটা খাঁচকাটার উপরে যদি এরকম এরকম একটা বাঁকা ভাবে অ্যারো দেওয়া থাকে তাহলে বুঝবেন যে এটাও রেজিস্টর। বাট এই রেজিস্টরটার ভ্যালু হচ্ছে আমরা কি করতে পারি, চেঞ্জ করতে পারি, মানে এই রেজিস্টরটার ভ্যালু হচ্ছে কন্ট্রোল করা যায়, চেঞ্জ করা যায়। আর যদি এইভাবে আঁকেন প্রথমটার মতো করে, তাহলে এটা বোঝায় যে এই রেজিস্টরটার ভ্যালু হচ্ছে ফিক্সড, লাইক ধরেন 10 ওহম। আর পরে যেটা আঁকলাম এটা হচ্ছে যে আপনি আপনার কাছে কিছু কন্ট্রোলিং মেকানিজম থাকবে যেটা দিয়ে আপনি এর ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন। তো এরকম চেঞ্জ করা যায় ভ্যালু, এরকম একটা রেজিস্টার হচ্ছে পটেনশিওমিটার, এটা আপনার ল্যাবে দেখবেন। তো পটেনশিওমিটার একটা নব থাকে, সেই নবটা ঘুরায় ঘুরায় পটেনশিওমিটারের রেজিস্ট্যান্স ভ্যালুটা হচ্ছে চেঞ্জ করা যায়। ঠিক আছে, তো এইখানে হচ্ছে কিছু ফিজিক্যাল পিকচার দেওয়া আছে, যে আমরা যেটা বললাম যে এই যে ব্যাটারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি দেখতে কেমন। এখানে আপনার যা বলেন এগুলো হচ্ছে আমরা সার্কিট আঁকার সময় এই রিপ্রেজেন্টেশনটা আঁকবো।
আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি রিয়েল লাইফে দেখতে কেমন হবে। এখন দেখেন রিয়েল লাইফে জিনিসগুলো দেখতে যেরকম সেইভাবে যদি আমরা আঁকতে যাই তাহলে তো আসলে আমাদের আঁকার পিছনে সময় নষ্ট হয়ে যাবে, তাই না? তো আসলে এখানে আঁকাটা তো আমাদের ফোকাস না, আমাদের ফোকাসটা হচ্ছে যে আমরা আসলে ভিতরের মেকানিজম গুলো বুঝতে পারি কিনা। তো এই জন্য আমরা কি করবো, শর্টার একটা ভার্সন দিয়ে ওদেরকে রিপ্রেজেন্ট করি। তো এই হচ্ছে আমাদের ব্যাটারি, যেগুলো হচ্ছে আপনার রিমোট বা হচ্ছে ওয়্যারলেস মাউসে ইউজ করেন সেটা। আর গাড়ি বা হচ্ছে আইপিএস এর যে ব্যাটারি গুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে দেখতে এরকম। তো এরা সবই আসলে ব্যাটারি, মানে কি ভোল্টেজ সোর্স, তাই না? এরা কি করে, ভোল্টেজ হচ্ছে সাপ্লাই দেয়, বা ইন আদার ওয়ার্ডস হচ্ছে ইলেকট্রিক্যাল এনার্জি বা পাওয়ার সাপ্লাই দেয়। ওকে। তো ল্যাবে আসলে আমরা এই ধরনের ব্যাটারি ইউজ করি না। ল্যাবে হচ্ছে আপনার এই যে এই বক্সটা দেখতেছেন, এরকম একটা বক্স হচ্ছে আমরা ইউজ করি। তো ল্যাবে হচ্ছে এটা আপনারা দেখবেন যে এই মেশিনটা হচ্ছে আপনাদের এই ভোল্টেজ সোর্স বা ব্যাটারির মতো হচ্ছে কাজ করে। তো এখানে যে বিভিন্ন নব থাকে, এই নবগুলো দিয়ে আপনার কত ভোল্টেজ সাপ্লাই দিতে চাচ্ছেন সেটা হচ্ছে সেট করা যায়। ওকে। আচ্ছা, আর এই যে রেজিস্টার যে আমরা খাঁচকাটা খাঁচকাটা করে আঁকলাম সেটা আসলে দেখতে কেমন রিয়েল লাইফে, সেটা দেখতে হচ্ছে এরকম। ঠিক আছে, এখানে যে রেজিস্টারের ভ্যালুগুলো দেওয়া আছে। আর আমরা ওই যে বললাম যে কিছু রেজিস্টার আছে যাদের ভ্যালু হচ্ছে কন্ট্রোল করা যায়, চেঞ্জ করা যায়। তো এই যে এই জিনিসটা হচ্ছে আপনার ল্যাবে পাবেন। তো এটা হচ্ছে পটেনশিওমিটার। এখানে দেখেন এই যে একটা নব আছে, এই নবটা ঘুরায় ঘুরে আপনার হচ্ছে এই রেজিস্ট্যান্স, এই রেজিস্টার রেজিস্ট্যান্সটা হচ্ছে চেঞ্জ করতে পারবেন। তারপর যে ক্যাপাসিটরের কথা বললাম, এই হচ্ছে দেখতে ক্যাপাসিটর। এটা ক্যাপাসিটর আসলে কি করে, ইলেকট্রিক্যাল এনার্জি স্টোর করে পরে আবার ওটা ছেড়ে দিতে পারে। তো বেসিক্যালি হচ্ছে ফ্যানের মধ্যে এটা আহ, লাগানো থাকে। অথবা আপনার যদি কেউ শখের বসে হচ্ছে কখনো কম্পিউটারের মাদারবোর্ড খুলে দেখেন, দেখবেন যে এরকম শেপ কিছু জিনিসপত্র আছে। এবং এই মাদারবোর্ড খুলে এইরকম শেপ কিছু জিনিসও দেখবেন, যেটা হচ্ছে ইন্ডাক্টর। অবশ্যই এটা খুব একটা পাওয়া যায় না, এই ক্যাপাসিটরই দেখবেন, বেসিক্যালি ইন্ডাক্টর দেখার কথা না। আর ফাংশন জেনারেটর বলে আরেকটা জিনিস আছে, এটা হচ্ছে আমাদের আপাতত এইটার কাজ আপাতত নাই, বাট ওই যে একটু আগে আমরা বললাম যে এসি ভোল্টেজ সোর্স বলে কিছু একটা আছে। তো এই জিনিসটা হচ্ছে আমাদের ওই এসি ভোল্টেজ সোর্সের মতো কাজ করে, হ্যাঁ। তো এই হচ্ছে আপনার রিয়েল লাইফে বা ওই যে মানে ল্যাবে যে জিনিসগুলো দেখতে যেরকম সেটা হচ্ছে দেখবেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, শুরুতেও বলছিলাম যে সেটা হচ্ছে যে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আপনার কারেন্ট সোর্স বলে কিছু দেখবেন না। এবং এখানেও দেখেন আমি যতগুলো সোর্স দেখালাম সবগুলো কিন্তু ভোল্টেজ সোর্স, কারেন্ট সোর্স না। তাহলে আসলে আমরা কারেন্ট সোর্স জিনিসটা পড়লাম কেন? আচ্ছা, তো এটার অ্যান্সার দেওয়ার আগে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস মনে করাই দিই। আপনাদের ল্যাবের খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আছে ল্যাব রিপোর্টে, সেটা হচ্ছে যে আপনারা ল্যাবে কারেন্ট সোর্স দেখছেন কিনা। তো ল্যাবে হচ্ছে ইউজুয়ালি আপনারা যেটা করেন যে লেকচার স্যার লেকচার দেয়, সেটা হচ্ছে এক কান দিয়ে শুনে এক কান দিয়ে বের করে দেন। তো এই জন্য আপনারা তারপর কি করেন, ল্যাব রিপোর্টের কোশ্চেন হচ্ছে চ্যাট জিপিটি কে আস্ক করবেন যে হ্যাঁ কারেন্ট সোর্স দেখছি কিনা। তো চ্যাট জিপিটি খুব সুন্দর মতো বলবে হ্যাঁ কারেন্ট সোর্স এক্সিস্ট করে, এটা আপনারা দেখছেন, হ্যান ত্যান এইভাবে কারেন্ট সোর্স কাজ করে। বাট ইন রিয়েল লাইফ কারেন্ট সোর্স বলে আপনার ল্যাবে কিছু দেখেন নাই। তো আপনারা যদি ল্যাব রিপোর্টে লিখেন যে কারেন্ট সোর্স এক্সিস্ট করে, তাহলে তো বুঝাই যাবে যে আপনার ল্যাব করেন নাই, চ্যাট জিপিটির কাছ থেকে অ্যান্সার শুনে লিখতেছেন। অথবা অন্য কারো যদি রিপোর্ট হচ্ছে নিয়ে দেখে দেখেও লিখেন, তাও এই ধরনের মিস্টেক করবেন, যেগুলো আসলে এরকম মিস্টেক গুলো বোঝা যায়। ইন দ্যাট কেসেস আপনাদের কিন্তু ল্যাব রিপোর্টের মার্কস গুলো কমে যায়। ওকে। তো ল্যাব রিপোর্টের পিছনে আপনাদের যে খুব বেশি এফোর্ট দিতে হবে এরকম না, জাস্ট ক্লাসের যে কথাগুলো বলা হয় এগুলো যদি শুনেন, লিখার সময় জাস্ট কমন সেন্সটাকে কাজে লাগাই লিখেন যে আচ্ছা শুনছি স্যার এটা বলছিল, তাহলেই হচ্ছে হয়ে যায়। ওকে। তো আমরা তাহলে আমাদের ওই কোশ্চেন আনসার ব্যাক করি যে আসলে কারেন্ট সোর্স বলে কিছু নাই, তাহলে আমরা কারেন্ট সোর্স আসলে পড়লাম কেন। তো বেসিক্যালি জিনিসটা হচ্ছে যে আমাদের কিছু এলিমেন্ট আছে, যেমন একটা নাম আমরা একটু আগে নাম শুনে আসছি, জাস্ট বললাম যে এটা আপনার দেখা লাগবে 251 সেটা হচ্ছে ট্রানজিস্টর। হ্যাঁ, ট্রানজিস্টর হচ্ছে কোথায় পাওয়া যায়, আমাদের যে ফোন বা ল্যাপটপ আপনার নাম শুনে দেখবেন যে চিপ বা প্রসেসর যেটাকে বলে, যে প্রসেসরের ভিতরে অনেকগুলো অনেক মানে মিলিয়ন মিলিয়ন টু বিলিয়ন অফ ট্রানজিস্টর থাকে। তো ট্রানজিস্টর হচ্ছে এমন একটা ডিভাইস, ট্রানজিস্টরে হচ্ছে আহ আচ্ছা কাজে, আচ্ছা এখানেই হচ্ছে দেখা। ওকে, হ্যাঁ, এই যে ট্রানজিস্টর, ট্রানজিস্টরে হচ্ছে আহ আমরা এতক্ষণ যে এলিমেন্ট গুলো দেখলাম, যেমন ধরেন রেজিস্টর, রেজিস্টরে কি থাকে, দুইটা টার্মিনাল থাকে। হ্যাঁ, এখানে ধরেন এটা একটা টার্মিনাল, এটা একটা টার্মিনাল। তো ট্রানজিস্টর হচ্ছে ট্রানজিস্টর ট্রাই, ওই নামটা আসছে হচ্ছে মানে ট্রানজিস্টরটা হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে তিনটা টার্মিনাল থাকে। হ্যাঁ, এরকম তিনটা টার্মিনাল থাকে। তো দেখা যায় যে ওর এই দুইটা টার্মিনালের মধ্যে ভোল্টেজ ডিফারেন্স কত সেইটার উপর বেস করে এই টার্মিনাল দিয়ে একটা কারেন্ট যায়। তাহলে এখানে বলতে পারেন যে ইন আদার ওয়ার্ডস আমরা বলতে পারি যে এখানে একটা
ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে, সেই যেই কারেন্ট সোর্সটার ভ্যালু হচ্ছে এই দুইটা টার্মিনালের ভোল্টেজের উপর ডিপেন্ড করে। তো অ্যাকচুয়ালি আলাদাভাবে কোনো কারেন্ট সোর্স হচ্ছে বানানো যায় না, বাট কিছু এলিমেন্ট আছে যাদের ইনসাইড যদি আমরা স্টাডি করতে যাই তাহলে দেখা যায় যে ওদের ইনসাইডে এরকম কিছু ঘটনা ঘটতে পারে যে ওই কোনো একটা টার্মিনাল দিয়ে একটা কারেন্ট ফ্লো করবে, বাট সেই কারেন্টটা দেখা যায় যে অন্য কোনো জায়গার ভোল্টেজ বা কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এই টার্মিনাল দিয়ে যে কারেন্টটা যাচ্ছে সেটা বেসিক্যালি একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের মতো হচ্ছে আমরা মডেল করতে পারি, যে ওটাকে ধরে নিতে পারি যে আচ্ছা ঠিক আছে এখানে একটা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স আছে যার ভ্যালু অন্য কিছু একটা উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, তো এটা নিয়ে এত বেশি মাথা ঘামানোর কিছু নাই। জাস্ট এই জন্য বলা যে আসলে কারেন্ট সোর্স আমরা কেন বললাম, কারণ যেহেতু আপনার ল্যাবে দেখবেন না কারেন্ট সোর্স বলে কিছু, বাট আমাদের হচ্ছে যখন আমরা কোনো একটা সার্কিটকে মডেল করতে যাব, কোনো একটা ডিভাইস সম্পর্কে স্টাডি করতে যাব, তখন হচ্ছে আমাদের কারেন্ট সোর্স হচ্ছে দরকার হইতে পারে, বাট প্র্যাকটিক্যাল লাইফে আলাদাভাবে কারেন্ট সোর্স বলে কিছু নাই। তো এখন আমরা হচ্ছে স্টার্ট করবো, যেটা আমরা বললাম যে আমরা যে ফর্মুলাটা করেছি পাওয়ার ক্যালকুলেট করা, সেটা আমরা কিভাবে ইউজ করতে পারি। তো মাঝখানে আর ডিসকাশন গুলো এই কারণেই করা যে আমরা এখন হচ্ছে সার্কিটে চলে যাব, তো সার্কিটে কোনো জিনিস হচ্ছে কিভাবে রিপ্রেজেন্ট করা হয় সেটা আমরা দেখলাম। তো এখন হচ্ছে আমরা সোজাসুজি ম্যাথে চলে যাব। তো ম্যাথ হচ্ছে কঠিন কিছু না, জাস্ট আমরা যে ফর্মুলাটা বললাম যে পি ইজ ইকুয়াল টু ভিআই, এটা দিয়ে আমরা কি করি পাওয়ার ক্যালকুলেট করি। তো সামনে কি হবে, সাইনটা হচ্ছে প্লাস হবে অথবা মাইনাস হবে। তো প্লাস বা মাইনাস কিভাবে হবে সেই রুলসটাও আমরা হচ্ছে দেখেছি। তো সেই সেটা হচ্ছে আমরা এখন কি করবো, ইমপ্লিমেন্ট করবো। ওকে, তো আমরা একটু কোশ্চেনটা পড়ি। তো এক্সাম্পল ওয়ানে বলেছে যে ফাইন্ড দ্য পাওয়ার অফ ইচ এলিমেন্ট ইন দ্য নেটওয়ার্ক, স্পেসিফাই ফর ইচ ইফ ইট ইজ সাপ্লাইং অর অ্যাবসর্বিং। আচ্ছা, তো তাহলে এখানে কোশ্চেনে যেটা বলেছে যে আমাদের প্রত্যেকটা এলিমেন্টের পাওয়ার বের করতে হবে। তো এটাও মেনশন করতে হবে যে এটা সাপ্লাই করতেছে না অ্যাবজর্ব করতেছে। তো এটা বের করা খুবই সহজ, হচ্ছে আমরা ফর্মুলা পড়েছি পি ইজ ইকুয়াল টু ভিআই, সামনে কি হবে প্লাস মাইনাস হবে। তো এইটা অনুযায়ী আমরা কি করব, ফাইনাল আনসারটা বের করব। তো ফাইনাল আনসারটা যদি প্লাস হয় তাহলে অ্যাবজর্ব করতেছে, আর ফাইনাল আনসারটা যদি মাইনাস হয় তাহলে হচ্ছে সাপ্লাই দিচ্ছে। তো তাহলে হচ্ছে এখন আমরা একটা একটা করে এলিমেন্ট ধরি। তো প্রথমে দেখেন একটা জায়গায় পি ওয়ান মেনশন করা আছে, তো আমরা আগে পি ওয়ানটা বের করি, যেখানে পি ওয়ান মেনশন করা আছে। তো পি ওয়ানটা হচ্ছে দেখেন যে এইখানে একটা এলিমেন্ট আছে, এই এলিমেন্টটার পাওয়ার হচ্ছে পি ওয়ান। তো প্রথমে আমাকে যদি কেউ আস্ক করে যেটা কি এলিমেন্ট, তো আপনারা বলতে পারেন যে প্লাস মাইনাস দেওয়া আছে তো, কিন্তু এইটা মেইন ফোকাস না। আগে তাহলে দেখেন যে এটা সার্কেল করা আছে, তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট সোর্স। কারেন্ট সোর্স না ভোল্টেজ সোর্স কিভাবে বুঝবো, দেখবেন যে সার্কেলের ভিতরে কি আছে, সার্কেলের ভিতরে অ্যারো আছে। এই সার্কেলের ভিতরে অ্যারো আছে, তার মানে এটা একটা ইন্ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। আচ্ছা, সেই কারেন্ট সোর্সের ভ্যালু কত, সাইডে লেখা আছে 10 অ্যাম্পিয়ার। তাহলে আপনাদের কোশ্চেন হতে পারে স্যার তাহলে এই যে প্লাস মাইনাসটা কি। তো যে যে কোনো এলিমেন্টের কি থাকবে বলেন তো, যে কোনো এলিমেন্টের এক সাইড কি থাকবে হাই ভোল্টেজ, আর এক সাইড থাকবে হচ্ছে লো ভোল্টেজ। ঠিক আছে, মানে যে কোনো এলিমেন্ট যেখান থেকে কারেন্ট ফ্লো করতেছে তার মানে অবশ্যই সেখানে কি আসছে, ভোল্টেজ ডিফারেন্স আসছে। তো কারেন্ট সোর্স যেহেতু কারেন্ট ফ্লো করাচ্ছে, তাহলে কারেন্ট সোর্স দুই টার্মিনালের মাঝে একটা ভোল্টেজ ডিফারেন্স থাকবে। তো সেই ভোল্টেজ ডিফারেন্সটা এখানে দেওয়া আছে, সেটা কত, 15 ভোল্ট। তাহলে আমরা যদি পি ওয়ান বের করতে যাই, তাহলে আমরা কি করব, ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে মাল্টিপ্লাই করবো। তো এখানে ভোল্টেজটা কত 15, কারেন্টটা হচ্ছে 10। ভালো কথা, কিন্তু আমাদের এই যে কি করতে হবে, সামনে একটা প্লাস মাইনাস দিতে হবে। তো সেই প্লাস মাইনাসটা আমরা কিভাবে বুঝবো, তাহলে আমরা প্লাস মাইনাসের সময় বলছিলাম যে যদি কখনো কারেন্টের ডিরেকশনটা এমন হয় যে কারেন্টটা কি করতেছে, পজিটিভ দিয়ে এন্টার করতেছে, তাহলে আমাদের সামনে সাইনটা হবে হচ্ছে প্লাস। ঠিক আছে, আর যদি এরকম হয় যে কারেন্টটা এমন ভাবে এন্টার করতেছে যে আমাদের যে ভোল্টেজ ডিফারেন্সের যে সাইন দেওয়া আছে প্লাস মাইনাস, যে আমাদের কারেন্টটা হচ্ছে মাইনাস দিয়ে এন্টার করতেছে, তাহলে আমাদের ওই পাওয়ার ক্যালকুলেশনের সামনের সাইনটা হবে হচ্ছে মাইনাস। ওকে, তো তাহলে দেখেন তো এখানে যদি আমি কারেন্টের ডিরেকশনটা দেখি, কারেন্টের ডিরেকশন কিন্তু এখানে দেওয়া আছে, এটা কারেন্টের ডিরেকশন। তাহলে কারেন্টটা কোন দিক দিয়ে ইন্টার করতেছে, প্লাস দিয়ে ইন্টার করতেছে না মাইনাস দিয়ে ইন্টার করতেছে, আমি যদি একটু ভালো মতো নোটিস করি যে এখানে প্লাস দিয়ে ইন্টার করতেছে না মাইনাস দিয়ে ইন্টার করতেছে। তো মাইনাস থেকে প্লাসে যাচ্ছে। মাইনাস থেকে প্লাসে যাচ্ছে, রাইট। তো এন্টার করতেছে কোন দিক দিয়ে, মাইনাস দিয়ে এন্টার করতেছে, যেহেতু মাইনাস দিয়ে এন্টার করতেছে তাহলে সামনের সাইনটা হবে হচ্ছে মাইনাস। ওকে, তো এখন তাহলে আমরা যদি ক্যালকুলেট করি, এটা আসবে হচ্ছে -150,
আচ্ছা, আর পাওয়ারের ইউনিট হচ্ছে ওয়াট, এসআই ইউনিট হচ্ছে ওয়াট। তাহলে আমরা ওয়াট লিখলাম। ওকে। তো তাহলে দেখেন আমাদের ফাইনাল আনসারটা কি আসছে, মাইনাস আসছে। তো আমরা কি জানি যে আমাদের পাওয়ার যদি পজিটিভ আসে তাহলে সেটা বোঝায় যে আমাদের ওই এলিমেন্টটা হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করতেছে, আর যদি পাওয়ার নেগেটিভ আসে তাহলে মানে হচ্ছে ওই এলিমেন্টে কি করছে, পাওয়ার সাপ্লাই দিচ্ছে। তাহলে যেহেতু এখানে আমাদের অ্যান্সারটা হচ্ছে নেগেটিভ আসতেছে, তাহলে আমাদের এই যে এলিমেন্টটা, এলিমেন্টটা কি ছিল, বেসিক্যালি একটা কারেন্ট সোর্স ছিল। কারেন্ট সোর্সটা হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই দিচ্ছে। ওকে। তো আই গেস এই জিনিসটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। তো এটা আপনারা বুঝবেন। তো আমি বেসিক্যালি এখানে অন্য একটা জিনিস হচ্ছে মেনশন করতে চাচ্ছি, সেটা হচ্ছে কারেন্ট রিলেটেড কিছু কথাবার্তা। তো একটা জিনিস হচ্ছে চিন্তা করেন, আমরা একটু সিম্পলি চিন্তা করি যে ধরেন এরকম আমার এই এই জিনিসটাকে বোঝার ট্রাই করি। ধরেন এটা একটা আমার হচ্ছে কন্ডাক্টর বা একটা ওয়্যার, যার মধ্যে দিয়ে হচ্ছে আমার ইলেকট্রন আসতেছে। তো ধরেন যে ইলেকট্রন হচ্ছে এইদিকে আসতেছে, অনেকগুলো ইলেকট্রন আসতেছে, ধরেন 10টা ইলেকট্রন আসছে ধরেন এইভাবে। তো আসার পর দেখলো এখন যাওয়ার কয়টা ওয়ে আছে, 2টা ওয়ে আছে। তাহলে কি হবে যে আমাদের এই যে শুরু থেকে যদি আমি চিন্তা করি যে এইটুকু জায়গায় কোনো ডিভিশন নাই, তো সবগুলো ইলেকট্রন এই পাথটা আসলো, বাট আসার পর দেখলো যাওয়ার 2টা পাথ আছে। তো কিছু ইলেকট্রন হচ্ছে উপরের পাত দিয়ে যাবে, কিছু ইলেকট্রন হচ্ছে নিচের পাত দিয়ে যাবে। তাহলে দেখেন যখন পাথটা ডিভাইড হয়ে গেল তখন কি হইলো, কোন ইলেকট্রন, সবগুলো ইলেকট্রন এক পাথে গেল না, কি হলো, ডিভাইড হয়ে গেল, তাই না? এই জিনিসটা হচ্ছে এইভাবে মনে রাখবেন যে তাহলে যতক্ষণ পর্যন্ত আমার একটা লাইন আছে, কোনো ডিভিশন নাই, ততক্ষণ পর্যন্ত আমার কি হবে, কারেন্টটা সেম থাকবে। কারণ কারেন্ট জিনিসটা আসলে কি, রেট অফ ফ্লো অফ ইলেকট্রন বা চার্জ। তো চার্জ বলতে তো আমরা এখানে যে ইলেকট্রিক্যাল সার্কিট পড়বো, এখানে ইলেকট্রনই ফ্লো করে। তাহলে যতক্ষণ পর্যন্ত আমার একটা লাইন থাকবে, কোনো ডিভিশন হবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের একটাই কারেন্ট ফ্লো করবে। আর যখনই ডিভিশন হয়ে যাবে তখনই কি হবে, কারেন্টটা চেঞ্জ হয়ে যাবে। ওকে। তো এই জিনিসটা আমরা একটু আমাদের এই সার্কিটের এখানে একটু জিনিসটা হচ্ছে নোটিস করি। হ্যাঁ। তাহলে আমরা একটু গ্রিন কালার দিয়ে দিই, দেখেন এই জায়গা থেকে শুরু করে, আমার পাতটা খেয়াল করবেন, এই জায়গা থেকে শুরু করে এই পর্যন্ত দেখেন কোনো ডিভিশন আছে, কোনো ডিভিশন কিন্তু নাই। এ পর্যন্ত একটাই লাইন, আমি যতটুকু জায়গা মেনশন করছি। তাহলে এই পুরো জায়গাটায় একটাই কারেন্ট থাকবে, মানে এই পুরো লাইন দিয়ে একই কারেন্ট ফ্লো করবে। ওকে। তো এবং সেটা কোন দিকে ফ্লো করবে এটা কিন্তু আমরা চাইলে বুঝতে পারবো। কিভাবে, কারণ দেখেন এখানে একটা কারেন্ট সোর্স আছে। কারেন্ট সোর্সের কাজ কি, কারেন্ট সোর্স হচ্ছে আরেকটু আমরা ইমপ্রুভড ওয়েতে বুঝছি যে কারেন্ট সোর্স হচ্ছে এরকম যেই লাইনে কানেক্ট থাকবে ওই লাইন দিয়ে একটা ফিক্সড কারেন্ট ফ্লো করাবে। তাহলে এখানে দেখেন একটা কারেন্ট সোর্স আছে, তো সেই কারেন্ট সোর্সটা কিভাবে দেখেন, তো কারেন্ট সোর্স একটা অ্যারো দেওয়া আছে এইদিকে। তাহলে এই কারেন্ট সোর্সটা এই লাইনের মধ্যে দিয়ে এই অ্যারোর দিকে একটা কারেন্ট ফ্লো করাবে। দ্যাট মিনস এই যে এইভাবে হচ্ছে আমার এই লাইনে এইভাবে হচ্ছে কারেন্ট ফ্লো করবে। ঠিক আছে, এবং সেই কারেন্টটার ভ্যালু কত, কারেন্ট সোর্স হচ্ছে যেই লাইনে কানেক্টেড থাকবে সেই লাইনে একটা ফিক্সড কারেন্ট ফ্লো করাবে, সেটা হচ্ছে ওর গায়ে যে ভ্যালুটা লেখা থাকবে, 10 অ্যাম্পিয়ার। তাহলে এখানে আমি যে গ্রিন কালার যে লাইনটা এঁকেছি, এই গ্রিন কালার লাইনে একটা ফিক্সড কারেন্টই ফ্লো করবে, এবং সেই কারেন্টটার ভ্যালু হচ্ছে 10 অ্যাম্পিয়ার। তো নাও নেক্সট ইয়াতে আমরা যাই। আরেকটা জিনিস যদি নোটিস করেন, আচ্ছা এটা একটু বেশি হয়ে গেছে। আচ্ছা এইবার আমরা হচ্ছে এই জায়গাটা নোটিস করি যে এইখান থেকে দেখেন, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ডিভিশন নাই। তাহলে এইটা একটা লাইন, এবং এই লাইনেও কি হবে, একটা সেম কারেন্টই ফ্লো করবে, কারণ এখানে কোনো ডিভিশন নাই। আচ্ছা। তো তাহলে এই লাইন দিয়ে একটা ফিক্স, মানে একটাই কারেন্ট ফ্লো করবে যেহেতু এইটুকু জায়গার মধ্যে কোনো ডিভিশন নাই। তো এবং সেই কারেন্টের ভ্যালু কত, তো সেটা দেখেন যে আমাদের এই কর্নারে একটা কারেন্ট মেনশন করা আছে। এটা কিন্তু কারেন্ট সোর্স না, এটা জাস্ট এই অ্যারোটা দিয়ে বোঝানো হচ্ছে যে এখান দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে, সেই কারেন্টের ভ্যালু হচ্ছে 4 অ্যাম্পিয়ার। কারেন্ট সোর্স যদি দেওয়া থাকে তাহলে এরকম গোল করে তার ভিতরে অ্যারো দেওয়া থাকবে, শুধু অ্যারো মানে কোনো একটা লাইনের কারেন্ট বোঝানো হচ্ছে, কারেন্ট কারেন্ট কোন দিকে, এবং সেটা দিয়ে তার পাশে ভ্যালু লেখা থাকবে। তাহলে দেখেন এই যে অ্যারোটা বোঝাচ্ছে যে আমার এই যে লাইনটা আছে, এই লাইন দিয়ে কারেন্টটা ফ্লো করবে হচ্ছে এই দিকে। আচ্ছা সেই কারেন্টটার ভ্যালু কত, 4 অ্যাম্পিয়ার। তো এটা হচ্ছে খুবই সিম্পলিফাইড সার্কিট। হ্যাঁ, এখানে কারেন্টের ভ্যালু ট্যালুগুলো দেওয়া আছে, বাট আমরা যত অ্যাডভান্স প্রবলেম সলভ করবো এবং কারেন্টের ভ্যালু ট্যালু আমাদের দেওয়া থাকবে না, আমাদের কারেন্টের ভ্যালুগুলো হচ্ছে বের করতে হবে। বাট এখানে এই সার্কিটের কাজ হচ্ছে আপনাদেরকে শুধুমাত্র পাওয়ার ক্যালকুলেশন করানো। তো এই জন্য এখানে সব ভ্যালু ট্যালু দেওয়া আছে, আপনার জাস্ট এখানে প্লাস মাইনাস দিয়ে পাওয়ার ক্যালকুলেট করবেন।
ওকে। তো তাহলে দেখেন এখানে যে আমরা একটু চকলেট কালার দিয়ে একটা লাইন মার্ক করেছি, তো এই লাইন দিয়ে একটা কারেন্টই যাবে এবং সেই কারেন্টের ভ্যালু হচ্ছে আমাদের 4 অ্যাম্পিয়ার। ঠিক আছে। আচ্ছা, তো এবার নেক্সট আমরা তাহলে দেখি আর কোনো লাইন আছে কিনা। আরেকটা লাইন আছে, সেটা হচ্ছে দেখেন, আমরা যদি এইখান থেকে নোটিস করি, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত কোনো ডিভিশন কিন্তু নাই, তাহলে এখানেও কি হবে, সেম একটা কারেন্টই হচ্ছে ফ্লো করবে, এই কমলা কালার যে লাইনটা। তো এটাও দেখেন যে এই লাইনের কোন কোন জায়গায় কি কারেন্টের ডিরেকশন মার্ক করে দেওয়া আছে। হ্যাঁ, মার্ক করে দেওয়া আছে যে এটা হচ্ছে আমাদের এইদিকে একটা ডিরেকশন দেওয়া আছে, তার মানে এই লাইন দিয়ে কারেন্টটা ফ্লো করবে হচ্ছে এইদিকে। আচ্ছা, সেই কারেন্টটার ভ্যালু কত? সেই কারেন্টটার ভ্যালু হচ্ছে -6 অ্যাম্পিয়ার। আচ্ছা, তো তাহলে এখানে একটা জিনিস যেটা হচ্ছে আমরা গত ক্লাসে একটু মেনশন করেছিলাম, যে কারেন্টের প্লাস মাইনাস আসলে কি মিন করে। তো দেখেন এখানে কোশ্চেনে কারেন্টের একটা ডিরেকশন কিন্তু দেওয়া ছিল, তো সেই ডিরেকশনে আবার ভ্যালু দেওয়া কত, -6। এটা মিনিং হচ্ছে যে কোশ্চেনে কোশ্চেন সেটের যে ডিরেকশনটা দিয়েছেন, কারেন্ট অ্যাকচুয়ালি ওইদিকে ফ্লো করতেছে না, কারেন্ট ফ্লো করতেছে উল্টা দিকে। বাট আমরা এখন হচ্ছে ক্যালকুলেশন করে দেখবো যে কারেন্টের ডিরেকশন আসলে কোন দিকে, সেটা আসলে ম্যাটারই করে না। ঠিক আছে, এটা আমরা এখনই ক্রস চেক করবো যে কারেন্টের ডিরেকশন কোন দিকে। এটা যদি ধরো আমার ভুল হয়, সেটা আসলে কোনো ম্যাটারই করবে না আমার কাছে পাওয়ার ক্যালকুলেশন করার সময়। তো এখানে তাহলে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে বোঝা, যে এখানে হচ্ছে তাহলে দেখেন কয়টা লাইন আছে, 3টা লাইন আছে। এক একটা লাইন দিয়ে কি হবে, একটা মানে একটা লাইন একটা কারেন্ট, যখনই লাইন চেঞ্জ তখনই কি হবে, কারেন্ট চেঞ্জ হবে। তো কোশ্চেন হচ্ছে কারেন্টের ডিরেকশনের ভ্যালুগুলো হচ্ছে দেওয়া ছিল, বাট সামনে যখন আমরা সার্কিট সলভ করবো হয়তো এগুলো দেওয়া থাকবে না, বাট এখানকার যে বেসিক আইডিয়াটা, এই আইডিয়াটা থাকলে আমরা সেই সার্কিট গুলো হচ্ছে সলভ করতে পারবো। আচ্ছা, তো এই হচ্ছে মোটামুটি আমাদের লাইনের আইডিয়া, কারেন্টের ডিরেকশনের একটা আইডিয়া। সো এখন আমরা একটু মুভ করব যে আচ্ছা কোশ্চেনের বাকি পার্টটাই আসলে কি চাইছে। তো আমরা কিন্তু জাস্ট একটা এলিমেন্টের পাওয়ার ক্যালকুলেট করেছি, রাইট? এখন আমাদের বাকি এলিমেন্ট গুলোরও হচ্ছে পাওয়ার ক্যালকুলেট করতে হবে। তো কিভাবে বাকি এলিমেন্ট গুলোর হচ্ছে পাওয়ার ক্যালকুলেট করা যায়? তো তাহলে দেখেন এবার পি টু, পি টু কোথায় আছে? এইখানে আছে হচ্ছে পি টু। তো পি টু হচ্ছে তাহলে আমার এই এলিমেন্টের পাওয়ার। তো এই এলিমেন্টের হচ্ছে এখানে প্লাস এখানে মাইনাস মেনশন করা আছে। আচ্ছা, তার এই প্লাস মাইনাস দিয়ে আমার কিন্তু ভোল্টেজ ডিফারেন্সটা দেওয়া আছে কত, 15 ভোল্ট। তাহলে আমরা কি করব, পি টু পাওয়ার কিভাবে ক্যালকুলেট করে, ভোল্টেজ ইন্টু কারেন্ট, বা ভোল্টেজ মানে কিন্তু ভোল্টেজ ডিফারেন্স, তো এখানে ভোল্টেজ ডিফারেন্স দেওয়া আছে 15। কারেন্ট কত, একটু আগে আমরা দেখলাম। আচ্ছা, তাহলে এই যে এখান দিয়ে কারেন্ট যাচ্ছে হচ্ছে এটা কত, 4 অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ ইন্টু কারেন্ট করলাম। তো সামনের সাইনটা আমাদের কি দিতে হবে, এটা প্লাস অথবা মাইনাস। তো এখানে যদি নোটিস করেন যে আমার কারেন্টটা আসলে কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে, প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছে, কারেন্ট ডিরেকশন এমন দেওয়া। তো যদি আপনাদের কাছে এখানে যেটুকু দেওয়া, দেখেন যে মানে অনেক সময় মনে হইতে পারে যে যে মাইনাসে কারেন্টটা, বাট কারেন্ট তো আসলে এরকম একটা জায়গা না, এই পুরা লাইন দিয়ে এইভাবে কারেন্টটা ফ্লো করতেছে। তাহলে আমাদের এই যে এলিমেন্টটা আছে, এলিমেন্টের পজিটিভ দিয়ে কারেন্টটা এন্টার করতেছে। তাহলে পজিটিভ যদি যদি এন্টার করে, তাহলে আমার সামনের সাইনটা হবে হচ্ছে প্লাস। ওকে, তাহলে হচ্ছে আমাদের +15 × 4, এটা যদি আমরা করি তাহলে কত পাচ্ছি, 60 ওয়াট। এবং আমাদের ফাইনাল অ্যান্সারটা কি হচ্ছে, পজিটিভ। পজিটিভ কি মিন করে, পজিটিভ মিন করে হচ্ছে যে এলিমেন্টটা তাহলে কি করছে, পাওয়ার অ্যাবজর্ব করতেছে। ওকে, পজিটিভটা মিন করে হচ্ছে আমাদের কারেন্ট অ্যাবজর্ব, সরি পাওয়ার হচ্ছে অ্যাবজর্ব হচ্ছে। তো এবার আমরা হচ্ছে পি3 বের করি। তো এই হচ্ছে আমাদের পি থ্রি হচ্ছে তাহলে এই এলিমেন্টটার পাওয়ার। তাহলে এই এলিমেন্টের পাওয়ার কিভাবে বের করব, পি3 হচ্ছে সেম, তাহলে আমরা কি করব, ভোল্টেজ ডিফারেন্স আর কারেন্ট এই দুটো হচ্ছে মাল্টিপ্লাই করব। তো এই এলিমেন্টটার পাশে যে প্লাস মাইনাস দিয়ে বোঝানো হচ্ছে এই দুইটা পয়েন্টের কোনটা হাই ভোল্টেজ সাইড কোনটা লো ভোল্টেজ সাইড। আহ এই ভোল্টেজ ডিফারেন্সটা দেওয়া আছে কত, 9 ভোল্ট। ওকে, 9 ভোল্ট। আর ওই এলিমেন্টের কারেন্ট কত, আমরা দেখলাম এই যে একটু আগে যে এইখান দিয়ে একটাই কারেন্ট ফ্লো করবে। তো সেই কারেন্টটার ডিরেকশন দেওয়া আছে এদিকে, যে ডিরেকশন আমি দেখলাম, এবং ভ্যালুটা কত, -6। আচ্ছা, তাহলে আমরা কি করব, আমাদের প্রথম কাজ হচ্ছে ভোল্টেজ আর কারেন্ট হচ্ছে মাল্টিপ্লাই করা। ওকে, তাহলে ভোল্টেজের সাথে আমরা কারেন্ট মাল্টিপ্লাই করব, তো কারেন্টের ভ্যালু হচ্ছে -6। ওকে, যা আছে আমরা তাই লিখবো। এবার আমরা নোটিস করবো যে আচ্ছা ঠিক আছে, কারেন্টের ডিরেকশনটা কেমন, কোন দিক দিয়ে ঢুকতেছিল। তো আমরা যদি দেখি
আমাদের এই যে মাইনাস দিয়ে কারেন্টটা ঢুকতেছে, তো যে মাইনাস দিয়ে কারেন্টটা ঢুকলে সামনের সাইনটা কি হবে? মাইনাস হবে। তো এখানে দেখেন -9 × -6, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে আমাদের ফাইনাল অ্যান্সারটা আসবে কত? প্লাস +54 ওয়াট। তাহলে দেখেন তো আমাদের ফাইনাল অ্যান্সারটা কি আসছে? ফাইনাল অ্যান্সারটা আসছে হচ্ছে পজিটিভ। তাহলে ফাইনাল অ্যান্সার যেহেতু পজিটিভ, তাহলে আমাদের এইটা কি করতেছে আসলে? অ্যাবজর্ব করতেছে, হ্যাঁ। তো প্রথমেই আমাদের অনেক সময় একটা মিস হয়ে যায় যে আমরা প্রথমে প্রথমে যে সাইনটা, প্রথম সাইনটা কি মাইনাস দিছি, তো এটা মনে হয় সাপ্লাই দিচ্ছে। বাট আমাদেরকে অ্যান্সারটা করতে হবে যে অ্যাবজর্ব করতেছে না সাপ্লাই করছে, সেটা হচ্ছে একদম ফাইনাল ক্যালকুলেশনের পরে। যে ফাইনাল ক্যালকুলেশনটার অ্যান্সারটা যদি পজিটিভ আসে তাহলে হচ্ছে অ্যাবজর্ব করতেছে, আর যদি মাইনাস আসে, যেমন আমাদের একদম প্রথম এলিমেন্টে P1 ক্যালকুলেট করার সময় নেগেটিভ আসছিল অ্যান্সারটা, তাহলে হচ্ছে সাপ্লাই দিচ্ছে। তো এখন এই যে একটু আগে আমরা একটা কথা বলছিলাম যে আসলে কারেন্টের ডিরেকশনটা আমাদের এখানে ম্যাটারই করবে না। ওকে, কেন ম্যাটার করবে না এখন আমরা এই জিনিসটা ক্লিয়ার করি। তাহলে দেখেন যে আমাদের হচ্ছে এখানে কোশ্চেনে কারেন্টের ডিরেকশন একটা দেওয়া ছিল, ভ্যালু দেওয়া আছে হচ্ছে -6। তো ভ্যালু মাইনাস মানে কি মিন করতেছে? যে কারেন্ট অ্যাকচুয়ালি ওই ডিরেকশনে ফ্লো করতেছে না, কারেন্ট ফ্লো করছে উল্টা ডিরেকশন। তার মানে অ্যাকচুয়াল কারেন্ট ফ্লো এর ডিরেকশন হচ্ছে আমি যে অ্যারোটা আঁকলাম সেদিকে। আচ্ছা, আমি একটু অন্য জায়গায় আঁকি। হ্যাঁ, অ্যাকচুয়াল কারেন্টের ডিরেকশন হচ্ছে এইদিকে। কারণ যেহেতু অ্যান্সার মাইনাস আসছে, তাহলে যে ডিরেকশন কোশ্চেন সেটা যে ডিরেকশনটা দিয়েছেন, কারেন্ট অ্যাকচুয়ালি ওইদিকে ফ্লো করতেছে না, কারেন্ট ফ্লো করতেছে উল্টা দিকে। তাহলে ওকে, তাহলে এটা দিয়ে আমি দেখি যে আমার পাওয়ার কি সেম আসে কিনা। ওকে ঠিক আছে, তাহলে পাওয়ার আমরা কিভাবে ক্যালকুলেট করব? পাওয়ার হচ্ছে ভোল্টেজ ইনটু কারেন্ট। তাহলে এই এলিমেন্টের দুই টার্মিনালের ভোল্টেজ ডিফারেন্স কত? 9, এটা তো দেওয়া আছে। এখন কারেন্ট কত? তো এবার দেখেন আমি তো ডিরেকশনটা ঠিক করে নিছি, তাই না? ডিরেকশন যদি ধরা ভুল হয় তাইলে মাইনাস আসে, তো এবার তো আমি ডিরেকশন ঠিক করে ধরছি, তাহলে এবার আর কারেন্টের ভ্যালু আমি মাইনাস লিখবো না, প্লাস লিখবো। ওকে, আচ্ছা। তো এখন এবার সামনের সাইনটা কি হবে তাহলে দেখেন, তাহলে এবার কারেন্টের অ্যাকচুয়াল ডিরেকশন কোন দিকে? এই দিকে। তাহলে অ্যাকচুয়াল ডিরেকশন অনুযায়ী দেখেন তো আমার এলিমেন্টে কি পজিটিভ দিয়ে কারেন্ট এন্টার করতেছে, তাহলে পজিটিভ দিয়ে কারেন্ট এন্টার করলে সামনের সাইনটা কি হবে? প্লাস। তাহলে দেখেন ফাইনাল অ্যান্সার কি আসতেছে? +54 ওয়াট। আচ্ছা দেখেন তো, যখন আমার কারেন্টের ডিরেকশন কোশ্চেন সেটার ভুল ধরেছিলেন এবং তার কারেন্টটা কি আসছিল? মাইনাস আসছিল, তখনও দেখেন তো আমার কি আসছে? সেম অ্যান্সারই আসছে। তো এখান থেকে তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে আসলে কারেন্টের ডিরেকশন কোন দিকে দেওয়া আছে, অথবা এখানে তো দেওয়া আছে, আমরা অনেক সময় ধরে নিব, এবং সেই ধরা অনুযায়ী আমাদের ভ্যালুটা প্লাস আসলো না মাইনাস আসলো, সেটা আসলে খুব একটা সিগনিফিকেন্ট না, কারণ আমরা যাই ধরি না কেন আমাদের পাওয়ার কি আসবে? সেম আসবে। ঠিক আছে। তো মোটামুটি আমরা বেশ ভালো একটা আইডিয়া পাইলাম। তো লাস্ট বাকি থাকলো কি P4 ক্যালকুলেট করা। তো আই হোপ আপনার P4 ক্যালকুলেট করতে পারবেন। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে পি ফোর ক্যালকুলেট করে আমরা দেখলাম P4 আসছে প্লাস, মানে অ্যাবজর্ব করতেছে। আচ্ছা, আমরা তাহলে একটু যদি নোটিস করি P4 কি ছিল? P4 ছিল একটা এলিমেন্টের পাওয়ার, যে এলিমেন্টটা বেসিক্যালি একটা ভোল্টেজ সোর্স। তো সোর্সের কাজ কি করা? সাপ্লাই দেওয়া। তো এটা মনে রাখবেন যে অনেক সময় আমরা দেখবো যে কোন একটা সার্কিটে সোর্স যে সবসময় সাপ্লাই দেয় এমন না, সোর্স দেখা যায় অনেক সময় অ্যাবজর্বও করে। তো এটা হয় কি, অনেক সময় যদি একটা বড় ব্যাটারি একটা ছোট ব্যাটারি থাকে এবং সার্কিট এমন ভাবে সাজানো হয়, তাহলে দেখা যায় অনেক সময় ছোট ব্যাটারিটা আসলে সাপ্লাই দেওয়ার বদলে ও বড় ব্যাটারি থেকে পাওয়ার হচ্ছে নিচে আসলে অ্যাবজর্ব করতেছে, এরকম হইতে পারে। ঠিক আছে, তো এটা তো ভয় পাওয়ার কিছু নাই। যে আমাদের এমনও কোশ্চেন অনুযায়ী আমাদের সোর্সের পাওয়ার হচ্ছে পজিটিভ, আই মিন সোর্স হচ্ছে পাওয়ার অ্যাবজর্বও করতে পারে। ঠিক আছে। তো এই প্রবলেমটা যদি আপনারা মোটামুটি ভালোভাবে বুঝেন, তাহলে আশা করি আপনাদের কখনো আর পাওয়ার ক্যালকুলেট করতে এই প্লাস মাইনাস নিয়ে কখনো ঝামেলা ফেস করবেন না। তো আপনারা হচ্ছে এই এক্সাম্পলটা নিজেরা আবার ট্রাই করবেন। আহ, আর হচ্ছে সাথে আপনার তো রেকর্ডিং দেওয়া থাকবে, রেকর্ডিংটা হচ্ছে মিলাই নেবেন যে আপনারা যে জিনিসটা বুঝতেছেন সেটার সাথে হচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো যদি এইটা একবার ভালো মতো বুঝে নেন, তাহলে আসলে আপনাদের আর পাওয়ার ক্যালকুলেশন নিয়ে সমস্যা হবে না। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস এই কারণে, আপনাদের হচ্ছে মোটামুটি যতগুলো কোশ্চেন থাকে সবগুলো কোশ্চেনেই ধরেন 16 বা 16 মার্কের একটা কোশ্চেন, 16 মার্কের কোশ্চেনে 3 থেকে 4 মার্কের একটা কোশ্চেন থাকে পাওয়ার ক্যালকুলেট করতে বলে, এবং বলে যে এই অ্যাবজর্ব করতেছে না সাপ্লাই দিচ্ছে। ঠিক আছে। তো এই জন্য আসলে আপনাদের এই জিনিসটা জানা খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। তো এটা একটু আপনারা নিজেরা দেখবেন। তো আগের প্রবলেমটা বুঝে থাকলে আপনার প্রবলেম 4 খুব ইজিলি করে ফেলতে পারবেন, এটা নিয়ে কোনো অসুবিধা নাই। প্রবলেম 5 এটাও পারবেন, এটা নিয়েও হচ্ছে, এগুলো নিয়ে আর বেশি কথা বাড়াবো না। তো প্রবলেম 6 এইটা নিয়ে হচ্ছে একটু হালকা ডিসকাশন আছে। তো
প্রবলেম সিক্স জিনিসটা আসলে কি? তো প্রবলেম সিক্স হচ্ছে যে এখানে হচ্ছে আপনাদের পাওয়ার ক্যালকুলেট করতে বলছে, আর এই জিনিসটা বের করতে বলছে যে এলিমেন্ট গুলো হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করতেছে না সাপ্লাই দিচ্ছে। তো ভালো কথা, এটা আমি অন্য এলিমেন্ট গুলো নিয়ে ফোকাস করব না, আমার ফোকাসটা হচ্ছে দেখেন এখানে একটা এলিমেন্ট আছে, এই যে এই এলিমেন্টটা, হ্যাঁ, এই এলিমেন্টটার পাওয়ার হচ্ছে P4, যেটা আমি ক্যালকুলেট করব। তো এলিমেন্টটা বেসিক্যালি কি? আমি দেখতেছি ডায়মন্ড শেপ আছে। ডায়মন্ড শেপ মানে তাহলে ওটা হচ্ছে একটা ডিপেন্ডেন্ট সোর্স। আর ওই ডায়মন্ড শেপের ভিতরে কি আছে? প্লাস মাইনাস দেওয়া আছে, তাহলে এটা একটা ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স। আচ্ছা, তো সেই ভোল্টেজ সোর্সের ভ্যালুটা কত? তো এই ভোল্টেজ সোর্সের ভ্যালু যদি আপনারা নোটিস করেন, ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে 0.6 আই। 0.6 আই। আচ্ছা, আই কোথায় একটু খুঁজে বের করি তো। আই বলতে কিন্তু ওর মধ্যে দিয়ে কারেন্ট যেটা সেটা মিন নাও করতে পারে, আপনি খুঁজে বের করুন যে আই কোথায়। এই যে আমরা যদি সার্কিট দেখি, এখানে একটা আই দেওয়া আছে। আচ্ছা, তাহলে দেখেন এই যে ভোল্টেজ সোর্সটার ভ্যালু, সেটা হচ্ছে এই জায়গার যে কারেন্টটা, সেই কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। হ্যাঁ, সেটা কি কিভাবে ডিপেন্ড করছে যে ওই কারেন্টের 0.6 গুণ হচ্ছে এই ভোল্টেজ সোর্সটার ভ্যালু। তাহলে এটা কি ধরনের সোর্স? ডিপেন্ডেন্ট সোর্স, একটা ভোল্টেজ সোর্স, এবং এর ভ্যালুটা ডিপেন্ড করছে অন্য জায়গার কারেন্টের উপর। তো এটা হচ্ছে বেসিক্যালি কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। ঠিক আছে, এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল ভোল্টেজ সোর্স। আচ্ছা, তো তাহলে ভালো কথা, তো ওর পাওয়ার আমি কিভাবে বের করবো? আচ্ছা ঠিক আছে, ভোল্টেজ সোর্স, ওর দুই টার্মিনালে ভোল্টেজ ডিফারেন্স হচ্ছে এই যে 0.6 আই। আচ্ছা, আর ওর মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে? দেখেন ওর কারেন্টটা কিন্তু এই যে দেওয়া আছে যে ওই ভোল্টেজ সোর্স দিয়ে কারেন্ট যাবে হচ্ছে 4 অ্যাম্পিয়ার। ভালো কথা। কারেন্টটা কোন দিক দিয়ে ঢুকতেছে যদি খেয়াল করেন, নেগেটিভ সাইড দিয়ে এন্টার করছে, তাহলে সামনের সিগনেচারটা কি হবে? মাইনাস। তাহলে আমাদের ফাইনাল আনসারটা কি হবে? -0.6 ইন্টু আই। আই এর ভ্যালু দেখেন তো কত দেওয়া আছে, আই এর ভ্যালু দেওয়া আছে -5। তাহলে -5 ইন্টু 4। তাহলে সব মিলে যদি ক্যালকুলেট করেন, ফাইনাল অ্যান্সার আসে হচ্ছে কত? 12। ওকে, এবং অ্যান্সারটা আসতে হচ্ছে পজিটিভ। তাহলে আমাদের এইখানে যে ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সটা আছে, সেটা কি করছে? অ্যাকচুয়ালি পাওয়ার অ্যাবজর্ব করতেছে। কতটুকু পাওয়ার অ্যাবজর্ব করতেছে? 12 ওয়াট হচ্ছে পাওয়ার অ্যাবজর্ব করতেছে। তো এটা যদি বুঝে থাকেন, তাহলে হচ্ছে এটাও পারবেন। এটা বেসিক্যালি কি জিনিস? এটা হচ্ছে একটা কারেন্ট সোর্স। কি ধরনের কারেন্ট সোর্স? যেহেতু ডায়মন্ড আছে, তার মানে ডিপেন্ডেন্ট, আর অ্যারো আছে, এই জন্য হচ্ছে কারেন্ট সোর্স। তাহলে ওর পাওয়ার কিভাবে ক্যালকুলেট করবো, এটা তো আপনারা বুঝবেনই। আর দেখেন তো ওর কারেন্টটা কিসের উপর ডিপেন্ড করতেছে? ওর যে কারেন্টের ভ্যালুটা, ওর কারেন্টের ভ্যালু দেওয়া হচ্ছে 0.4 আই, মানে অন্য জায়গার কারেন্টের উপর ডিপেন্ড করতেছে। তাহলে এটা হচ্ছে কারেন্ট কন্ট্রোল কারেন্ট সোর্স। তা খুঁজে বের করেন আই কোথায় আছে, আই কোথায় আছে, এই যেখানে আই। তাহলে ওর ভ্যালুটা হচ্ছে যে আই যেটা আছে, আই এর সাথে যদি 0.4 গুণ দিই, তাহলে ওর কারেন্ট সোর্সটা ভ্যালু পাওয়া যাবে। তো সেম ওয়েতে এখানেও এগুলো হচ্ছে আপনার নিজের ট্রাই করবেন যে কিভাবে হচ্ছে পাওয়ার গুলো ক্যালকুলেট করা যায়। তো এই হচ্ছে মোটামুটি জিনিস। তো এরপর থেকে হচ্ছে আমরা মোটামুটি সার্কিট কিভাবে সলভ করা যায়, সার্কিট। তো এখানে যে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ গুলো আপনাদের দেওয়া ছিল, আমরা এরপর যেটাতে যাবো যে কারেন্ট অ্যান্ড ভোল্টেজ গুলো দেওয়া থাকবে না, আমাদেরকে হচ্ছে মিজার করতে হবে। কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, বাকিগুলো মিজার করতে হবে। তো সেগুলোর জন্য আমরা বিভিন্ন হচ্ছে সার্কিট থিওরি শিখবো। সেই সার্কিট থিওরি গুলো হেল্প নিয়ে হচ্ছে আমরা এই আমরা হচ্ছে কারেন্ট ভোল্টেজ এগুলো মেজার করবো। আর কারেন্ট অ্যান্ড ভোল্টেজ মেজার করতে পারলে আমরা হচ্ছে পাওয়ারও মেজার করতে পারবো। ওকে, তো আমাদের হাতে আরেকটু হালকা সময় আছে। এই হালকা সময়ে আমরা একটু একটা জিনিস একটু আগায় রাখবো, কারণ বেসিক্যালি এটা হচ্ছে আপনাদের ল্যাবের জন্য খুবই ইম্পর্টেন্ট। ল্যাবে হচ্ছে আপনাদের এই কনসেপ্টটা হচ্ছে লাগবে। আপনাদের যেহেতু এই উইকেই ল্যাব আছে, তো ল্যাবের জন্য একটু কনসেপ্টটা লাগবে। আমি হচ্ছে একটু ডিসকাশন শুরু করছি, আর আপনাদের হচ্ছে ওই টপিকটার উপর হচ্ছে আমার অন্য সেকশনের ক্লাস হবে। তো তো অন্য সেকশনের ক্লাসের যে রেকর্ডিংটা, সেটাও দিয়ে দেবো। তো ওই ক্লাসটা আমি ফিজিক্যাল ক্লাসে রিপিট করব, বাট আপনাদের জন্য মানে আমার রিকোয়েস্ট থাকবে যে আপনারা হচ্ছে ওই লেকচারটা একটু 2x স্পিডে হইলেও একটু দেখে তারপরে ল্যাবে যাবেন। ল্যাবে জিনিসগুলো বোঝা একটু আপনাদের জন্য কষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা জাস্ট একটু ফাস্ট ফরওয়ার্ড একটা টপিক একটু ইয়ে করবো। সেটা হচ্ছে আমরা একটু আগে বারবার মেনশন করছিলাম, ফার্স্ট ক্লাস আমরা মেনশন করেছি, সেটা হচ্ছে রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স জিনিসটা আসলে কি? যে আমরা হচ্ছে কোনো এলিমেন্টের মধ্য দিয়ে যখন হচ্ছে কারেন্ট আমাদের হচ্ছে
যাত্রাই করে তখন সেই এলিমেন্টের মধ্যে কি হয়, কলিশন হয় বা বাধা পায়। তো যেই প্রপার্টির কারণে এই বাধাটা দেয় সেই প্রপার্টিটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স। ঠিক আছে। আর যাদের এই প্রপার্টিটা আছে রেজিস্ট্যান্স, তাদেরকে আমরা বলি হচ্ছে রেজিস্টর। ঠিক আছে। তাহলে রেজিস্টর হচ্ছে এলিমেন্টটাকে আমরা বলি হচ্ছে রেজিস্টর। আর ওর যে প্রপার্টির কারণে বাধা পাচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে রেজিস্ট্যান্স। ওকে। রেজিস্টর হচ্ছে আমাদের এলিমেন্ট গুলাকে আমরা বলি হচ্ছে রেজিস্টর। আর এলিমেন্টের যে প্রপার্টি, সেই প্রপার্টিটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। ওকে। এলিমেন্টের প্রপার্টি, তাহলে রেজিস্ট্যান্স হচ্ছে একটা প্রপার্টি। ওকে। তো আমরা ম্যাথমেটিক্যাল সাইড থেকে যেটা করতে চাই, যে কোনো একটা প্রপার্টি সেটা হচ্ছে ক্যালকুলেট করতে চাই। হ্যাঁ। তো তাহলে এই রেজিস্ট্যান্স একটা প্রপার্টি, এর একটা ম্যাথমেটিক্যাল ভ্যালু আমরা ক্যালকুলেট করতে চাই। তো কিভাবে ক্যালকুলেট করব? এটা ক্যালকুলেট করার জন্য একটা জিনিস হচ্ছে চিন্তা করা হয়েছে, যে এই এই কনসেপ্ট, এই জিনিসটা হচ্ছে আমরা আগেও দেখেছিলাম, যে যাদের মধ্যে দিয়ে ইজিলি কারেন্ট ফ্লো করতে পারে তাদেরকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টর। হ্যাঁ। তো আমরা একটা সিলিন্ডার শেপ যদি কন্ডাক্টর চিন্তা করি, তাহলে একটা সিলিন্ডার শেপ কন্ডাক্টরের যেই ক্রস সেকশন বা ধরেন সাইড থেকে যদি দেখি, তাহলে আমরা কি দেখি, একটা সার্কেল দেখি, তাই না? সেটাকে আমরা বলি ক্রস সেকশন। তাহলে ক্রস সেকশনের এরিয়া যদি হয় হচ্ছে এ, আর হচ্ছে ওর লেন্থটা যদি হয় হচ্ছে এল, আমি যে কন্ডাক্টরটা নিলাম, কন্ডাক্টরের লেন্থ যদি হয় হচ্ছে এল, এই যে এটা হচ্ছে ধরেন কন্ডাক্টরের লেন্থ, লেন্থ যদি হয় হচ্ছে এল, তাহলে এই কন্ডাক্টরের যে রেজিস্ট্যান্স, তা সেই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে রো ইন্টু এল টাইমস এল ডিভাইডেড বাই এ। এল হচ্ছে লেন্থ, এ হচ্ছে ওই ক্রস সেকশনটার এরিয়া। এখানে যে রো দেখছেন, এই রো জিনিসটাকে বলা হয় হচ্ছে রেজিস্টিভিটি। এটা হচ্ছে বেসিক্যালি একটা কনস্ট্যান্ট টাইপের। হ্যাঁ। এটা হচ্ছে যে আমার যে কন্ডাক্টরটা, এটা কি দিয়ে বানানো তার উপর হচ্ছে ডিপেন্ড করে। হ্যাঁ। যেমন হচ্ছে আমার কপারের ক্ষেত্রে, আমি যদি একটা 1 মিটার লম্বা এবং একই রকম মোটা একটা কপারের ওয়্যার নেই আর একটা হচ্ছে অ্যালুমিনিয়ামের ওয়্যার নেই, তাহলে দেখা যায় যে দুইটার হচ্ছে আমার রেজিস্ট্যান্স সেম না। তাহলে আমার যেই কন্ডাক্টর, সেটা কি দিয়ে বানানো তার উপর হচ্ছে রেজিস্ট্যান্সের ভ্যালুটা ডিপেন্ড করে। এন্ড সেটা ম্যাথমেটিক্যালি আমরা এই রো বা রেজিস্টিভিটি এই টার্মটা দিয়ে হচ্ছে সেটাকে ডিনোট করি। তো রেজিস্ট্যান্সের ইউনিট হচ্ছে ওহম, সেটাকে আমরা যে গ্রিক লেটার এইটা দিয়ে হচ্ছে ডিনোট করি। ঠিক আছে। আর হচ্ছে যে রেজিস্টিভিটি যেটা বললাম, রেজিস্টিভিটি ইউনিট হচ্ছে ওহম মিটার। তো এটা আমাদের লাগবে না, জাস্ট আমরা রেজিস্ট্যান্স ইউনিটটা মনে রাখি, যে রেজিস্ট্যান্স ইউনিট হচ্ছে ওহম, সেটাকে আমরা এইভাবে ড্র করব। আর রেজিস্ট্যান্সের যে উল্টা টার্ম 1/r, এটাকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টেন্স, এটাকে হচ্ছে জি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। ঠিক আছে। তো রেজিস্ট্যান্স হচ্ছে যে কি পরিমাণ বাধা দিচ্ছে সেটাকে আমরা রেজিস্ট্যান্স বলি। তো ইনভার্স যে টার্মটা, সেটাকে আমরা বলি হচ্ছে কন্ডাক্টেন্স। ওকে। আচ্ছা। তো এখন হচ্ছে, আচ্ছা, বাকি জিনিসগুলো হচ্ছে আমি আপনাদের রেকর্ডিং দিয়ে দিব। তো আপনাদের হচ্ছে এখানে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদের যদি মাল্টিপল রেজিস্টর এরকম পরপর লাগানো থাকে, এটাকে আমরা বলি হচ্ছে এরকম সিরিজ কানেকশন। ধরেন এটা একটা রেজিস্টর যার রেজিস্ট্যান্স হচ্ছে R1, এটা আরেকটা রেজিস্টর যার রেজিস্ট্যান্স হচ্ছে R2। তো ধরেন কোন একটা জায়গায় এরকম দুইটা বা আরো মাল্টিপল, ধরেন তিনটা চারটা পাঁচটা এরকম পরপর আছে, সিরিজে আছে, তো এদের বদলে আমি ওই জায়গায় একটা রেজিস্ট্যান্স বসাই দিতে পারি, যাতে সেম কাজ হয়। সেম কাজ হয় মানে, যে ধরেন এখানে দুইটা রেজিস্টর আছে, এই দুইটা রেজিস্টরের দুই টার্মিনাল আমি একটা ভোল্টেজ ডিফারেন্স সাপ্লাই দিলাম, তাহলে ধরেন একটা কারেন্ট ফ্লো করলো। তো আমি যদি এদের বদলে একটা রেজিস্টর লাগাই এবং সেই রেজিস্টরের দুই টার্মিনালে একই পরিমাণ ভোল্টেজ সাপ্লাই দিলে একই পরিমাণ কারেন্ট পাওয়া যায়, তাহলে আমরা কি করতে পারি, জাস্ট সিম্পলি এখানে মাল্টিপল রেজিস্টরের বদলে জাস্ট একটা রেজিস্টরে হচ্ছে অ্যাপ্লাই করতে বসাই দিতে পারি। তো এই রেজিস্টরটাকে আমরা বলি হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স। তো সিরিজে যদি এরকম পরপর মাল্টিপল হচ্ছে রেজিস্টর কানেক্টেড থাকে, তাহলে ইকুইভ্যালেন্ট রেজিস্টরটা ভ্যালু হয় হচ্ছে যে রেজিস্টর গুলো পরপর ছিল তাদের সামেশন। আর হচ্ছে যদি আমাদের হচ্ছে এইভাবে থাকে, যে ধরেন এইটা একটা রেজিস্টর, এইটা আরেকটা রেজিস্টর, এখানে দুইটা দেখাচ্ছি, তাহলে এই রেজিস্টর গুলো দেখেন তো কিভাবে কানেক্ট করা আছে। ধরেন এই রেজিস্টরটা বললাম আমি, এটা হচ্ছে R1 রেজিস্টর, এটা হচ্ছে R2 রেজিস্টর। তাহলে দেখেন এই রেজিস্টরের যে দুই মাথা আর এই রেজিস্টরের যে দুই মাথা, এগুলো কি করা আছে, সরাসরি কানেক্ট করে দেওয়া আছে। তাহলে দুইটা রেজিস্টর যদি এইভাবে কানেক্টেড থাকে, তাহলে এদের বদলে আমি কি করতে পারি, একটা ইকুইভ্যালেন্ট রেজিস্টর হচ্ছে বসাই দিতে পারি। ঠিক আছে।
তো সেই ইকুইভ্যালেন্ট রেজিস্টারটার ভ্যালু কত হবে তার একটা ফর্মুলা আছে। এই ফর্মুলাটা হচ্ছে একটু দেখে রাখবেন। হয়তো আপনারা অনেকেই জানেন এটা। Just এটা একটু স্লাইড থেকে এটা দেখে রাখেন, হ্যাঁ। তো এই সিরিজে থাকলে হচ্ছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়, প্যারালালে থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হয়, এটা আপনাদের ল্যাব ওয়ার্কে লাগবে। তো ল্যাব ওয়ার্কে হচ্ছে আরো কিছু জিনিসপাতি আপনাদের জানতে হবে, সেটার জন্য আমি হচ্ছে আপনাদের আজকে রাতে একটা ভিডিও দিয়ে দিব। আপনাদের মোস্ট প্রবাবলি 2S ডে হচ্ছে ল্যাব, তো 2S ডে ল্যাবে যাওয়ার আগে এই আজকের ক্লাসের রেকর্ডিংটা তো ক্লাসের জন্য দেখবেন। আর হচ্ছে ওইটা একটু ল্যাবে যাওয়ার আগে ওই রেকর্ডিংটা হচ্ছে আমি মেনশনও করে দিব হয়তো যে কতটুকু টাইম আপনাদের দেখতে হবে, হ্যাঁ। ওইটা একটু কাইন্ডলি দেখে যান, তাহলে হচ্ছে আপনাদের আজকের লেকচার ক্লাস হচ্ছে এই পর্যন্ত। যদি আপনাদের রাইট নাও কোনো কোশ্চেন থাকে তাহলে হচ্ছে আমাকে আস্ক করতে পারেন, আর নাইলে যদি আপনাদের রেকর্ডিং দেখার পর কোনো কোশ্চেন আসে আপনাদের মাথায়, সেগুলো হচ্ছে আমাকে ক্লাসে জানাতে পারেন, অথবা হচ্ছে ডিসকর্ডে হচ্ছে আমাকে টেক্সট দিয়ে রাখতে পারেন, ওকে। তো আর যেগুলো কথা বললাম, ইনস্ট্রাকশন দিলাম, এগুলো হচ্ছে আমি ডিসকর্ড চ্যানেলে হচ্ছে জানাই দিব, অথবা আপনাদের যদি ক্লাসমেট পরিচিত ফ্রেন্ড থাকে তাদেরকে একটু বলে দিন যে এইভাবে হচ্ছে আমি জিনিসগুলো দেখতে বলেছিলাম, হ্যাঁ। তো ক্লাস হচ্ছে এই পর্যন্তই। So, আপনাদের যদি কোনো সে না থাকে তাহলে আমি হচ্ছে ক্লাসটা এন্ড করে দিব। স্যার